ওকে, লেটস স্টার্ট। সো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের জন্য, সেটাতে আসলে উই ওয়ান্ট টু গো ফর দ্যাট। যারা অলরেডি বিজনেস শুরু করে দিয়েছেন তারা হয়তো বা জানেন যে আপনারা কিভাবে মার্কেটে ফার্স্ট কাস্টমার পেয়েছেন, সেল করে ফেলেছেন অলরেডি, কিছুটা অপারেশনও বুঝতেছেন। কিন্তু যারা এখনো শুরু করেন নাই, দোজ হু আর স্টিল ইন আইডিয়া স্টেজ, তাদের জন্য আসলে এই সেশনটা ভেরি ইম্পর্টেন্ট। বাট যারা শুরু করছেন অলরেডি, তারাও যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, টু when you are having your GTM and operational planning যখন করছেন, সেইগুলো নিয়ে আসলে আজকে আমরা কুইকলি একটু ডিসকাশন করব। সো আজকে মেইন গোলটা হচ্ছে গিয়ে, আমরা যারা প্রি সিড এবং সিড স্টেজের বিজনেস আছি, তারা যখন একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস ডেভেলপ করব, সেই প্রোডাক্টটা সার্ভিসটা নিয়ে আমরা আসলে কিভাবে মার্কেটে যেতে পারি, কিভাবে আমরা কাস্টমার কাছে প্রথম সেলটা করতে পারি, এবং অলসো আমরা গ্র্যাজুয়ালি কিভাবে আমাদের সেলস গ্রো করে আমরা আমাদের অপারেশনটাকে রান করে প্রফিটেবল হতে পারি এবং সাস্টেনেবল হতে পারি, সেটাই হচ্ছে আজকের এই ডিসকাশনের মেইন গোল। ওকে, সো লেটস সি। আজকের মেইন গোলটা হচ্ছে একটা বিজনেস আসলে কেন করি আমরা সেটা জানা, একটা কোশ্চেন করবো আমি। দেন প্রফিটের ফর্মুলা, বিজনেস মডেল, জিটিএম স্ট্র্যাটেজি অ্যান্ড অপারেশনাল প্ল্যান, এটা হচ্ছে আমাদের মেইন কি টপিকস। ওকে, সো ফর at the very beginning when I'm starting, আমি এই কোশ্চেনটা সবাই করতে চাই, what is the main goal of a business? কেউ কি বলতে পারবেন একটা বিজনেসের মেইন গোল হওয়া উচিত কি, বা কি কি? কেউ একজন বলেন আমাকে, এনিবডি। ভ্যালু ক্রিয়েট করা। নাজমুল বলছে ভ্যালু ক্রিয়েট করা। তারপর আর কেউ? এনিবডি এলস? বিজনেসের গোল কি হওয়া উচিত একটা বিজনেসের? ভ্যালু ক্রিয়েট করা ইজ এ ভেরি নাইস কোশ্চেন, বাট अगेन আমি বলবো যে এটা আসলে অনেকেই বুঝবে না। ভ্যালু ক্রিয়েট করা কেউ কি বুঝেছেন? Sell our solution to make profit. Sell our solution to make profit, এটা হলো এক নাম্বার। 2 নাম্বার বলা আছে, ভেরি ক্লোজ, বাট এখনো হয় নাই। আর কারো আছে? আর কারো কোনো উত্তর আছে এটা নিয়ে? বিজনেসের মেইন গোল কি? সেলসটাই মেন গোল মনে হয়। সেলসটা মেইন গোল। আচ্ছা, তারপর আর কারো? আর কারো কিছু? একজন বলছেন ভ্যালু ক্রিয়েট করা, দ্যাটস এ ভেরি ভেরি হাই লেভেল আনসার। দেন একজন বলেছেন ভেরি ক্লোজ, প্রফিট করা। আরেকজন বলছেন হচ্ছে সেল করা, তাই তো? সো রিয়াজুল মোস্তফা প্রফিট জেনারেশন বলেছেন। ওকে, এক্সেলেন্ট। সো প্রফিট কথাটা সবাই হালকা পাতলা বুঝেন। সো অ্যাকচুয়াল আনসারটা হচ্ছে ম্যাক্সিমাইজিং নেট প্রফিট ইন দ্য মোস্ট ইথিক্যাল ম্যানার। ওকে, সো এইটা তাহলে সবাই বুঝতে পারছেন। প্রফিট নিয়ে যারা বলছেন অলরেডি, তারা অলরেডি মানে বলছেন জিনিসটা, কিন্তু কিভাবে করতে হবে প্রফিট? আমার তো অন্যায়ভাবে আমি প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবো না, এবং ম্যাক্সিমাইজ করতে হবে কি? নেট প্রফিট। This is the most honest commercial goal of a business. Okay, value create করা, it's a very good thing. Value create করা, ভ্যালু তো সেলও করতে হবে, তাই না আমাদেরকে? এবং সেল না করতে পারলে আমার হাই ভ্যালু জিনিসটা কিন্তু থাকবে না, আমি ব্যবসায় টিকে থাকবো না। সো বর্তমানে যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা আসলে আমরা সোশ্যাল বিজনেস বলি আর যেই বিজনেসই বলি, আমাদের কিন্তু মেক শিওর করতে হবে আমার নেট প্রফিটটা ম্যাক্সিমাইজ হচ্ছে বাই নট অ্যাটলিস্ট হার্মিং দ্য সোসাইটি। বেস্ট হচ্ছে বেনিফিটিং দ্য সোসাইটি। বাট আমাকে মেক শিওর করতে হবে, আমি যদি টিকে থাকতে চাই একটা ব্যবসাতে, আমাকে প্রফিট করতে হবে, আমাকে নেট প্রফিট করতে হবে, এবং আমার বিজনেসের, আমার জীবনের গোল হবে সবসময় যে কোনো মূল্যে এই প্রফিটটাকে যত বেশি পারি আমি বাড়াইতে চাবো। আমি যত বেশি বাড়াইতে চাবো, ঠিক আছে, এবং অবশ্যই এথিক্স মেনটেন করে, তত আমার বেশি সাস্টেনেবল হবে, তত আমি বেশি নিজে সেলফ সাস্টেনেবল হব, আমার কোম্পানি আমি রান করতে পারবো, আমি বেশি মানুষকে বেতন দিতে পারবো, আমি সোসাইটি বেশি উপকার করতে পারবো। সো দ্যাটস টেকনিক্যালি দ্যাট শুড বি দ্য গোল রাইট নাও, স্পেশালি ফর দ্য পিপল যারা এখনো ব্যবসায় প্রফিট আনতে পারছে না, যারা এখনো লাভ করতে পারে না, বা যারা এখন বিজনেসে আসেন নাই। সো এখন দেখতে পাচ্ছি I can see that there are 37 people including me and আরো কিছু সব। সো I guess এখন আমাদের এখানে 35 জনের 34-35 মতো আমরা উদ্যোক্তা আছি, বা উই আর হিউম্যান বিং হিয়ার অ্যাকচুয়ালি। তো কেউ কি আমাকে বলতে পারবেন যে আপনাদের মধ্যে কার
ফাইন্যান্সিয়াল আর কোনো গোল নাই লাইফে, ইউ আর হ্যাপি উইথ ইউর কারেন্ট ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কমপ্লিটলি? কে কে আছেন? কেউ নাই? আমি সবসময় প্রেফার করব অবশ্যই দুই তিনটা ওয়েতে টাকা ইনকাম করাটা। একটা বিজনেস দিয়ে টাকা কখনো যে আসবে সবসময় এটা মনে করার কোনো কারণ নাই। বিজনেস আপ অ্যান্ড ডাউন হবে, সো 2-3টা উইংস রাখা উচিত আমার মতে। থ্যাংক ইউ। সেটা আপনার পোর্টফোলিও রিস্ক ম্যানেজমেন্টের কথা বলছেন আপনি, ঠিক আছে? রিস্ক ম্যানেজমেন্ট আমরা পরে আসবো। রিস্ক ম্যানেজমেন্ট ইজ নট দ্য ফার্স্ট গোল অফ এ বিজনেস। প্রথম গোলটা হচ্ছে আমি যেটা সবচেয়ে ভালো পারি, ঠিক আছে, সেটা দিয়ে আমি সবচেয়ে বেশি আয় করার চেষ্টা করা। ওকে, আপনি যেটা বলছেন শুরুতে আপনি কনজারভেটিভ হয়ে গেছেন, সো ইউ আর ট্রাইং টু ডু এ লট অফ থিংস। সো আপনি ভাবলেন যে ব্যবসা করবো, আচ্ছা ব্যবসা লাভ হবে কিনা জানি না, সাথে চাকরিটা করি। ওকে, সো দ্যাটস নট দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা আমি কোশ্চেন যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে, আমি কোশ্চেন করেছি যে হচ্ছে ফাইন্যান্সিয়ালি স্যাটিসফাইড কে কে আছেন, মানে 100% স্যাটিসফাইড, আর কোনো ফাইন্যান্সিয়াল টাকা পয়সার দরকার নেই, এরকম কেউ আছেন আপনার? কেউ আনসার দেয় নাই? আই গেস দেয়ার ইজ নান। সো এক্সট্রিমলি ফাইন্যান্সিয়াল, যে বিজনেস করেন যারা, ফাইন্যান্সিয়াল প্রবলেম আছেন, এরকম কেউ আছেন যে ইউ নিড মানি টুমরো, কালকে আপনার সেল করা, কালকে আপনার পয়সা দরকার টু সাস্টেইন ইউর বিজনেস, টু সার্ভাইভ ইউর বিজনেস, এরকম কেউ আছেন? I guess আছেন, বলার দরকার নাই, ফাইন। Again, so I mean like most important thing is that যে আমরা আসলে কিছু একটা করার চেষ্টা করছি সবাই, we are trying to do something। কেউ হয়তো বা আপনার যেহেতু স্টুডেন্ট আছেন অনেকেই, so most of you are studying, বাবা মার পয়সা দিয়ে যদি চলতে পারছেন চলতেছেন, যারা বাবা মার কাছ থেকে অত বেশি পয়সা পান না তারা হয়তো টিউশনি বা অন্য কোনো মাধ্যমে আয় করার চেষ্টা করতেছেন। And also there are few people who are thinking about doing business because future আসলে চাকরি বাকরি কি হবে future, we don't know, so let's try something. Okay, so that's the situation of most of the people, including me as your coordinator, your mentor. I also have financial needs. Okay, so আমাকেও how I can maximize, একটু মাইক্রোফোনটা সবাই ঠিক, how I can maximize my net profit. So আমি ব্যবসা করলে যে নেট প্রফিট আছে আমার এরকম না, আমার চাকরির ক্ষেত্রে কিন্তু নেট প্রফিট ট্রান্সলেট করা যায়। চাকরির ক্ষেত্রেও আপনার একটা লোকের ফাইনালি আসলে আমার কাছে যাতে একটা সেভিংস থাকে, সেই সেভিংসটা দিয়ে যাতে আমি অ্যাসেট অ্যাকুয়ার করতে পারি, যে অ্যাসেটটা আসলে আমাকে আবার এই যে আমি যে কষ্ট করে কাজ করছি, আমি যে এত বেশি নিজের উপর প্রেশার নিচ্ছি, সেটা যাতে একটা সময় আমি কমাইতে পারি, সো দ্যাট মাই ক্যাপিটাল ক্যান ওয়ার্ক ফর মি ওয়ান্স আপন এ টাইম। সেটা সাধারণত আমাদের মেইন গোল থাকে। সো যেখানে ওয়েলথ ম্যাক্সিমাইজ করাটা হচ্ছে আসলে মেইনলি আপনার লং টার্ম গোল। ওকে, একটা বিজনেসের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা মানে হচ্ছে কি আপনার ইটস নট অনলি প্রফিট, ওয়েলথ মিনস এভরিথিং টুগেদার। ওকে, সো আপনি এখন শুধু প্রফিট বানাচ্ছেন এমন না, প্রফিট বানায় খালি ব্যাংকে টাকা জমাচ্ছেন নট ইজ দ্য গোল, কারণ টাকা তো আসলে একটা সময় ভ্যালু পড়ে যায়, টাকা ইজ নট দ্য রিয়েল অ্যাসেট। সো রিয়েল অ্যাসেট হচ্ছে কি আসলে আমাদের যেগুলো আমরা ট্যানজিবল ফিক্সড অ্যাসেট দেখতে পাই, যে অ্যাসেট গুলো আমরা কখনো কাজ না করলেও সেই অ্যাসেট গুলো নিজে কাজ করে। যেমন ধরেন একটা রিয়েল এস্টেট বলেন, একটা রিয়েল এস্টেট আপনার কি করবে, আপনি যদি কোনো একটা চাকরি নাও করেন, আপনি রিয়েল এস্টেটে ভাড়া দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। সো দ্যাট ইজ কল ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইন টেকনিক্যালি। বাট আমরা যারা ছোট ব্যবসাতে আছি এখন, তারা ছোট ব্যবসা বা শুরু করছি ব্যবসা, তারা আমরা মাথায় রাখবো যে আমাকে নেট প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে, একদম টপে নিতে হবে এটাকে। ওকে, ইন দ্য মোস্ট এথিক্যাল ম্যানার। একই সময় আমি সবচেয়ে সততাও অনুসরণ করব। নাও লেটস সি হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ প্রফিট। ওকে, প্রফিটের ফর্মুলাটা তাহলে আমরা দেখি। আজকে গো টু মার্কেট স্ট্র্যাটেজি অন্য সবাই আপনাকে অন্যভাবে ক্লাস করাবে, বাট আমি যেহেতু মেইনলি আই মিন ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, আমি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডে, সো আই ট্রাই টু কানেক্ট ইট মানি। ওকে, মাই গোল ইজ টু মেক শিওর দ্যাট ইউ গাইজ আর গেটিং ইনটু রেভিনিউ ভেরি ফাস্ট, ভেরি কুইকলি। সো হাইপোথেটিক্যাল অনেক কথাবার্তা বলে লাভ নাই। সো ইউ নিড টু কানেক্ট অল দ্য অ্যাক্টিভিটিস উইথ আওয়ার প্রফিট, ফাইন্যান্সিয়াল প্রফিট। টাকার অঙ্কে কিভাবে আমি লাভ করব সেটার সাথে আমাদের সকল কার্যক্রম এক করতে হবে। সো আমার গো টু মার্কেট স্ট্র্যাটেজি, আমার অপারেশনাল প্ল্যান, ইট উইল বি অল ফোকাসিং অন হাউ আই ক্যান মেক মোর অ্যান্ড মোর মানি, মোর অ্যান্ড মোর প্রফিট এথিক্যালি। সো স্টেপ 1, আমাকে জানতে হবে আমার আয় করার একমাত্র প্রথম উপায় কি, রেভিনিউ, তাই না? সো ধরেন আমি এখানে একটা জাস্ট বল পয়েন্ট ফিগার, একটা ইনকাম স্টেটমেন্ট দেখাবো, তো একটা বল পয়েন্ট ফিগার নিয়ে আসছি। সো জাস্ট একটা লামসাম ফিগার। সো রেভিনিউ ইজ দ্য বেস্ট ওয়ে। একজন বললো না রেভিনিউ হচ্ছে আসল জিনিস, তাহলে আমার, সো হ্যাঁ, দ্যাটস ট্রু, দ্যাটস হোয়াট ইউ ক্যান ডু। আপনি যে জিনিসটা করতে পারেন, আপনি একটা প্রোডাক্ট সেল করতে পারেন, অথবা আপনি একটা সার্ভিস করতে পারেন, অথবা অন্য কোনোভাবে আপনি রেভিনিউ জেনারেট করতে পারেন।
ওকে, দিস ইজ ওয়্যার উই ফোকাস মোস্টলি। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো ভাবে একটা কিছু আয় করার সুযোগ আছে, একটা কিছু আয় করার একটা ক্যাপাসিটি আছে। আমি যদি একক ব্যক্তি হই, সো ফর এক্সাম্পল আই এম এ টিচার, সো আই ক্যান আর্ন মানি, আমার রেভিনিউ জেনারেট হয়েছে টিচিং এর মাধ্যমে। বাট আমি যদি ধরেন 100 টাকা টিচ করি আর আমার যদি খরচ হয়ে যায় হচ্ছে 200 টাকা, তাহলে কিন্তু আমার ওই রেভিনিউ জেনারেট করে লাভ হচ্ছে না। ওকে, সো রেভিনিউ ইজ নট দ্য অনলি পয়েন্ট। সো আয় অনেক বেশি আবার ব্যয় অনেক বেশি, that is not the place where we want to be. Okay, we need to make sure that আমার আয় যাতে ব্যয়ের চেয়ে বেশি হয়। So first thing is my revenue. Now একটা বিজনেস আসলে বিল্ড আপ হয় তার রেভিনিউ কি দিয়ে করবে, আয় কি দিয়ে করবে সেটার উপর ভিত্তি করি। আপনাদের মধ্যে কে কে অলরেডি বিজনেস করছেন? ক্যান এনিবডি রেজ ইউর হ্যান্ড? রাজেন, হ্যাঁ রাজেন বলেন, আপনি কি করছেন? রাজেন শিকদার, আপনি রেভিনিউ জেনারেট করেন কি? আমি অডিবল ভাই? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার রেভিনিউ জেনারেট কথা বলেন। আমার রেভিনিউ জেনারেট হয় বেসিক্যালি আমার একটা ডোমেইন হোস্টিং এর বিজনেস আছে, এন্ড ওইখানে হচ্ছে যে আমার কিছু সেগমেন্ট অফ প্রোডাক্ট আছে, যেরকম শেয়ার হোস্টিং, তারপর হচ্ছে ভিপিএস হোস্টিং, সো তারপর হচ্ছে ডোমেইন, হ্যাঁ প্রিমিয়াম হোস্টিং। সো ওগুলা সেল করি হচ্ছে যে আমার রেভিনিউ গুলো জেনারেট হচ্ছে। Good, excellent, I got it. So it's kind of like digital commodity, and in addition to that service আছে আপনার। So আপনি ডোমেইন কারো কাছ থেকে পারচেজ করেন, then you sell the domain to somebody else. Am I right? Yeah, absolutely right. Okay, cool. So that's the way you make money. আচ্ছা, তারপরে আপনার সাথে আমি I'll be talking to you instead আপনি থাকেন। সো আরেকজনের কাছে কোশ্চেন করে, আবু আহাদ মিফতা, আপনি কি করছেন? আপনার রেভিনিউ জেনারেশন মেথড কি? I have a one-stop branding agency. Basically, আমরা একটা ব্র্যান্ডের ফার্স্ট থেকে একদম টু বি ওয়েবসাইট পর্যন্ত একদম লঞ্চ করে দেওয়ার কাজ করি। পয়সা কামাচ্ছেন ওটা কি? হ্যাঁ, আমি 6 ইয়ার যাবত আমার এটার এজেন্সি আছে। ইভেন আই হ্যাভ 6 এমপ্লয়িজ ইন মাই অফিস। So you are selling service? Yeah. Okay, fine. আর একটু আগে ভাইয়া নামটা কি তোমার বললাম, ভুলে গেলাম। রাজেন। Rajan, হ্যাঁ। Rajan is selling digital goods আর তারপরে নাম কি ছিল? মিফতা is selling service। আর কেউ প্রোডাক্ট সেল করছেন? আমার কেউ আছেন ফিজিক্যাল প্রোডাক্ট, জামা কাপড়, আলু পটল? নাই। আমাদের মনে হয় আগে তো দেখেছিলাম যে একটা ছেলে রেভিনিউ মানে ইউনিভার্সিটিতে চাল বিক্রি করে, এরকম কি একজন ছিল মনে হয়, আমরা দেখেছিলাম আর কি। ফাইন, এনিওয়ে সো আই এম কিপিং বোথ অফ ইউ। হ্যাঁ মারিয়া বলেন। হ্যাঁ মারিয়া সুলতান মুনমুন। ভাইয়া অ্যাকচুয়ালি আমাদের বিজনেস ছিল হচ্ছে কফি, যেটা এখন পর্যায়ে আছে আর কি। তো এইটা নিয়ে আমরা এখন কাজ করতেছি। সামনে আমাদের 200 বোতলের অর্ডার আছে, তো এইটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা কেবল গ্রো করতেছি আর কি। কোনটা নাম কি বলেন? কফি? জি ভাইয়া, আমাদের প্রোডাক্টটা হচ্ছে কোকো কফি। কোকো কফি, এক্সেলেন্ট। সো উই গট থ্রি বিউটিফুল বিজনেস। আমরা তিনটা বিজনেস আমরা পেয়েছি। সো আজকে আপনাদের সাথে সিনিয়র আমরা তিনজন ফাউন্ডারকে কল করেছি। সো দে আর উইথ আস হিয়ার। সো আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন আর কি আজকে। সো ইউল সি দ্যাট হোয়াট আর দ্য রিয়েল স্ট্রাগল অফ ডুইং বিজনেসেস, তাদের কাছে কথা শুনলে বলবেন। সো তাহলে আমি দেখতে পেলাম কি, একটা হচ্ছে রাজেন, আরেকজন হচ্ছে মিফতা, আরেকজন হচ্ছে মারিয়া। So Rajan is actually selling digital goods, and Mifta is selling service like web designing, branding, and other stuffs, and Maria is selling products. Okay, so এইটার মাধ্যমে আসলে আপনারা আয় করে ফেলেন, তাই না? আপনারা টাকা কামান। তো এখন টাকা কামান, রেভিনিউ হয়ে গেলে কি হয়ে গেল আপনাদের? আপনারা কি প্রফিট করতে পারছেন সবাই? মানে পুরো রেভিনিউ সমান সমান কি প্রফিট হয় আপনাদের? I am in profit. হ্যাঁ, you are in profit. একটু 2 years to break even, then এখন প্রফিট আছে। সো এটা কেমন হইতো যে রেভিনিউটা পুরোটাই পকেটে থাকে, কোনো কিছু খরচ হয় না? খুব ভালো হইতো না? ডেফিনেটলি। সেটা তো সত্যি ঘটনা, সেটা তো কোনোদিন হইতে পারে না, তাই না? এটা ইট নেভার হ্যাপেন্স। ওকে, ইট নেভার হ্যাপেন্স। সো আসলে কেন ঘটনা, এটার মেইন রিজন হচ্ছে গিয়ে আমরা যে রেভিনিউটা জেনারেট করি, আমরা যে সার্ভিসটা সেল করি, আমরা যে প্রোডাক্টটা সেল করি, সেটা বানানোর একটা খরচ আছে। Am I right? So that's called cost of goods sold, COGS বলি এটাকে আমরা। So এটার মধ্যে কি কি পড়ে? র ম্যাটেরিয়ালস, প্রোডাকশন কস্ট, প্যাকেজিং, ডেলিভারি, a lot of things are there. এটা স্ট্রেট ডিরেক্ট কস্ট। যেমন রাজেন, আপনি আমাকে বলেন যে আপনার মেইন কস্ট গুলো কি, তাহলে আপনার এখানে প্রোডাকশন মানে একদম ডিরেক্ট কস্ট গুলো কি কি আছে? যেরকম আমার হচ্ছে যে সার্ভার পারচেজ ওয়ান টাইমটা, এরপরে হচ্ছে যে সার্ভারের যে লাইসেন্স গুলো আছে ওইটা,
এরপরে যে আমার যে সিস্টেম অ্যাডমিন আছে ওর স্যালারি, সাপোর্টে যে স্টাফ আছে ওর ওইখানে স্যালারি। ওইখানে যান, ওইটা পরে যাচ্ছে আমি। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম ধরেন যদি আপনি যদি একা পুরো কাজটা করতেন, কোনো লোকজন না নিতেন, তাইলেও কি খরচগুলো থাকতো? ওকে, তাহলে যদি খরচ থাকে তাহলে হচ্ছে সার্ভার কস্ট এন্ড লাইসেন্স। সার্ভার লাইসেন্সিং কস্টগুলো, ঠিক আছে, সেটা কি কত পার্সেন্ট হয় আপনার খরচটা সেটা? এটা জেনারেলি 25% পর্যন্ত চলে আসে। মানে 100 টাকার মধ্যে 25 টাকার মধ্যে, মানে 75 টাকা আপনার কাছে থাকে। Yes. 75 থাকে আফটার গিভিং দ্য মেইন কস্ট। আচ্ছা ফাইন, তাহলে আমি যদি বলি মিফতা আপনার ধরেন আপনি যেহেতু প্রজেক্ট বেস কাজ করেন ডেফিনেটলি, সো আপনি যদি একটা ওয়েবসাইটে কাজ আসে আপনার, একটা ওয়েবসাইটে কাজে আপনার ডিরেক্ট কস্ট গুলো কি থাকে, প্রোডাকশন কস্ট গুলো কি থাকে? প্রোডাকশন কস্ট শুধুমাত্র আমার এমপ্লয়ীদের স্যালারি, তাছাড়া আর কিছু নাই। যেহেতু সার্ভিস বেস অপশন, সো সার্ভিসে যেহেতু আপনি এমপ্লয়ীদেরকে নিয়ে কাজ করছেন, সেটা হচ্ছে সরাসরি এমপ্লয়। সো দ্যাট মিন আপনি যদি কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করেন, সো একটা ওয়েবসাইট বানিয়ে যদি আপনি 50,000 টাকা নেন, কন্ট্রাকচুয়াল যদি আপনার 30,000 টাকা, তাহলে এটা ডিরেক্টলি চলে যাচ্ছে আপনার। হ্যাঁ। এক্সেলেন্ট। মারিয়া, আপনার কফি বিজনেসের মেইন কস্ট কি, প্রোডাকশন কস্ট কি? ভাইয়া র ম্যাটেরিয়ালস, প্যাকেজিং, এরপরে হচ্ছে প্রোডাকশন খরচ তো আলাদা আছে। কুল। সো তাহলে যেটা হচ্ছে এই খরচটা কি যদি এটার বেশি হয়ে যায়, তাহলে এই ব্যবসা কি করা আপনার উচিত? যদি এই খরচটা যদি রেভিনিউ বেশি হয়, এটা কি হওয়া না উচিত? ভাইয়া, It should be significantly less than the production revenue. Am I right? So আপনি একটা জিনিস বানান 50 টাকা, এটা তো 40 টাকা সেল করবেন না। So that's the basic common sense. That's very common sense. So ধরলাম আমি একটা ব্যবসা করছি যেটাতে আমার 100 টাকা রেভিনিউ হয়েছে, আমার 45 টাকা প্রোডাকশন কস্ট হয়েছে। ওকে, সো এইটাকে বলি আমার ডিরেক্ট কস্ট বা কস্ট অফ গুডস সোল্ড। নাও এইটা যদি আপনার বিয়োগ করি আমি, তাহলে আমি পেয়ে হচ্ছে গ্রস প্রফিট। ওকে, গ্রস প্রফিট মানে হচ্ছে রেভিনিউ মাইনাস কস্ট অফ গুডস সোল্ড আর ডিরেক্ট প্রোডাকশন কস্ট বা ডিরেক্ট কস্ট বলি এটাকে আমরা। সো আপনার ধরেন এখানে তাহলে এই ব্যবসাটা আসলে 55 টাকা, মানে 55% হচ্ছে ওর আপনার গ্রস প্রফিট মার্জিন। ইটস ভেরি হাই মার্জিন। সো গ্রস প্রফিট মার্জিনটা বেশি হওয়া আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস একটা স্টার্টআপের জন্য। একটা প্রফিটেবল, একটা সাস্টেনেবল ব্যবসার গ্রস প্রফিট মার্জিন অ্যাজ মাচ অ্যাজ 95% হওয়া উচিত। ওকে, 95% যার গ্রস প্রফিট মার্জিন হয়, সে অনেক রকমের বেতন টেতন স্যালারি ট্যালারি দিয়েও সবার শেষে সে বেরোয় আসতে পারে প্রফিট নিয়ে। ওকে, আচ্ছা ফাইন, এইটুকু হলে তো হলো না, এরপরে আর কি কি খরচ আছে? রাজেন ওয়াজ সেইং কি যেন বলছিলেন আপনার, আর কি খরচ আছে আপনার? এরপরে হচ্ছে যে আমার স্যালারি আছে এমপ্লয়ীদের, এরপরে হচ্ছে যে আমার মার্কেটিং কস্ট আছে, এরপরে এছাড়াও হচ্ছে যে এছাড়া আসলে আর আমার কোনো কস্ট নেই। আমার বড় ব্যবসা হলে অনেক কস্ট আছে, আপনি ফাউন্ডারদের সাথে কথা বলেন। একটা হচ্ছে আপনি ম্যান পাওয়ার কস্ট, স্যালারি এবং ওয়েজেস দিচ্ছেন, তাই না? সো যেটা আসলে আপনার মিফতার মেইন কস্টের মধ্যে পড়ে যাচ্ছে এটা। মারিয়া, আপনি এখানে কি কি খরচ করছেন অপারেশনাল? মারিয়া, আর দেয়ার? অপারেশনাল বলতে এখনো যেহেতু আমাদের সেরকম কোনো মেশিন কেনা হয়নি, তো এইগুলো সাধারণত আমরা নিজেরাই করে থাকি। তো এই সাইডে হচ্ছে আমাদের কস্ট সেরকম খুব একটা পড়ে না। নিজেদের কস্ট কি নাই কোনো? নিজেরা কি বেতন নেবেন না? নিজেদের একটা হিসাব করবেন না আপনারা? এই ভুলটা সবাই করে। নিজেদের কোনো দাম নাই, না? So we have to add this part also. আপনি অন্য একটা লোকের বদলে আপনি কাজ করলে কতটা খরচ হচ্ছে, বাট अगेन these are the main thing। যে কোনো ব্যবসাতে আসলে এমপ্লয়ি পালতে হয়, বেতন ভাড়া দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, প্রমোশন মার্কেটিং এ কস্ট করতে হয়, সফটওয়্যার টেকনোলজি কস্ট করতে হয়, আরো অনেক রকমের খরচ আপনার এখানে আছে। সো দ্যাট আরেকটা খরচ। রেভিনিউ একটা মাত্র আইটেম, এই আইটেমটার উপর কতগুলো অ্যাটাক আসছে দেখেন। একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, প্রোডাকশন, আবার আসলে কি অপারেটিং এক্সপেন্স, যে এক্সপেন্সের আপনার হিসাব নেই, লক্ষ লক্ষ আইটেম হতে পারে। সো এইটা যখন আমরা বিয়োগ করি, লাইক রেভিনিউ মাইনাস কস্ট অফ গুডস সোল্ড মাইনাস অপারেটিং এক্সপেন্সেস, তখন আমরা কি পাই? অপারেটিং প্রফিট। ওকে, অপারেটিং প্রফিট মার্জিন তাহলে এই ব্যবসার কত? 25% অপারেটিং প্রফিট বলি। বাট অপারেটিং প্রফিট কি শেষ? আপনি যখন অ্যাকচুয়ালি একটা কমপ্লায়েন্ট বিজনেস করতে যাবেন, তখন আপনি দেখবেন যে ইউ হ্যাভ আদার এক্সপেন্সেস, লাইক আপনার বিভিন্ন রকমের ইনকামও হইতে পারে। ইটস নট লাইক ইনকাম হইতে পারে, আপনার অনেক রকম আদার খরচ হইতে পারে, আপনার যেরকম ধরেন সে ইন্টারেস্ট এক্সপেন্স থাকতে পারে আপনার। ধরলাম এটা না থাকলেও আপনার সবচেয়ে আরেকটা বড় খরচ আছে, সেটা হচ্ছে আপনার ট্যাক্স। You have to pay taxes. So what happens actually
এটা আপনার আমাদের ফাউন্ডার আজকে বলবে, যারা জেনারেলি ট্যাক্সেস দিবে দেয় যারা, সবার শেষে এখানে কিছু থাকে না, বুঝছেন? সো যার ফলে আপনি ব্যবসা বড় হয় না, গ্রো করতে পারেন না। সো দ্যাটস ওয়্যার অ্যাকচুয়ালি উই অল আর স্ট্রাগলিং। পৃথিবীর সকল মানুষ যারা আর কি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এরা সবাই আসলে এই জায়গাটা স্ট্রাগল করছে। পয়সা আসতেছে যেটা, সেটা কিছুই রাখতে পারছি না এন্ড অফ দ্য ডে, সব খরচ হয়ে শেষ। আই হ্যাভ নো সেভিংস। ওকে, মেবি আমি এখানে স্যালারি নিচ্ছি, মেবি এখানে আমি স্যালারি নিয়ে বা কোনোভাবে আগাচ্ছি আমি ব্যবসায়ী হিসাবে, বাট সবার শেষে আই ক্যানট মেক এনাফ মানি সো দ্যাট আই ক্যান বিল্ড ক্যাপিটাল। সো আপনি যদি ক্যাপিটাল বিল্ড না করতে পারেন প্রতি মাসে মাসে, প্রতি বছর বছর, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে করে দেখবেন যে আপনি আসলে ব্যবসাটা আপনার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। আপনি এক সময় দুর্বল হয়ে যাবেন, আপনি এক সময় বয়স্ক হয়ে যাবেন, তখন দেখবেন যে আর বিজনেসটা নাই, তখন আপনাকে ছেলে মেয়ের উপর দায়িত্ব দিতে হচ্ছে। সো দ্যাটস হাউ এ মিডিওকার মিডল ক্লাস অর লোয়ার মিডল ক্লাস পিপল লিভস, যেটা আমরা দেখছি আমাদের ফ্যামিলির মধ্যে আমরা দেখতে পাই সেটা। সো বিজনেস গুলো কিন্তু অনেকটা এরকমই, ছোট ছোট বিজনেস গুলো আসলে দে go in this way. So আমাদের আসলে মেইন গোল হচ্ছে, frankly I'm telling you that you are doing the business to make sure that you are doing outstanding in every of this item. You are making good revenue, you are producing at the lowest possible cost, you are making high gross profit margin, you are managing operating expense most efficiently, you are paying the least amount of taxes, and you are maximizing your net profit. So that should be a business goal. সবার জন্য বলছি, এটা যে কোনো বিজনেসের এটা হওয়া উচিত মেইন গোল। এটা যদি কন্টিনিউয়াসলি আপনি ইমপ্রুভ করার চেষ্টা করতে থাকেন, তাহলে এক সময় দেখবেন যে ইউর বিজনেস ইজ ওয়েল সেট আপ। তাহলে আজকে পড়ার কথা ছিল হচ্ছে আমার আসলে গো টু মার্কেট স্ট্র্যাটেজি। সো গো টু মার্কেট স্ট্র্যাটেজি ডেফিনেশন তাহলে আমি এখান থেকে নিয়ে আসি। গো টু মার্কেট বলতে পারেন হচ্ছে হাউ ইউ গেট ইউর ফার্স্ট পেইং কাস্টমার, ঠিক আছে, ইজ ইউর গো টু মার্কেট স্ট্র্যাটেজি। ওকে, এই মুহূর্তে প্রফিট ডাজন্ট ম্যাটার। at the very beginning, আপনি যখন আপনি ব্যবসা শুরু করছেন, জেনারেলি তখন কি দেখেন, এখানে এক টাকা আসে নাই, বাট আপনার কিন্তু এগুলো হওয়া শুরু করে। যারা আপনার ব্যবসা শুরু করে, আপনার যারা অফিস নিয়ে সেলস করার আগে যখন ব্যবসা শুরু করে, তখন তারা কি দেখে, তারা দেখতে পায় যে সে একটা প্রোডাক্ট বা কিছুতে ইনভেস্ট করে ফেলছে, ট্রেডিং বিজনেস ক্ষেত্রে সে বেতন দেওয়া শুরু করছে, ভাড়া দেওয়া শুরু করছে, কিন্তু তার আসলে এখনো এই জায়গাটাতে আপনার কিছুই আসে নাই। সো সেই জন্য একটা বিজনেসের গো টু মার্কেট স্ট্র্যাটেজি বলতে আমি বুঝাচ্ছি হাউ ইউ গেট ইউর ফার্স্ট পেইং কাস্টমার। হয়তোবা ডিসকাউন্টে দিবেন, হয়তোবা লসে দিবেন, হয়তোবা ফ্রিতে দিবেন, বাট the step one is to make sure you are having your ফার্স্ট পেইং কাস্টমার এবং এটাকে আস্তে আস্তে গ্রো করা। সো এটা হচ্ছে আপনার গো টু মার্কেট স্ট্র্যাটেজি। অ্যান্ড দেন এখান থেকে আমি ডিরাইভ করি আমার অপারেশনাল স্ট্র্যাটেজি আর অপারেশনাল প্ল্যান। সো অপারেশনাল প্ল্যান হচ্ছে কি, টু বিল্ড অন দিস ওয়ান। আমি ফার্স্ট সেলটা করছি, তারপর আমি কি করবো, উইল মেক এ সলিড প্ল্যান, এমন একটা সলিড প্ল্যান করবো যে আমার এই প্রতিটা জিনিস যেটা আমি বললাম মাত্র, আমার রেভিনিউ যাতে কন্টিনিউয়াস সেলস যাতে বাড়তে থাকে, আমার প্রোডাকশন কস্ট যাতে অপটিমাইজ থাকে, আমার অপারেটিং এক্সপেন্সেস যাতে অপটিমাইজ থাকে, এবং সবার শেষে যাতে আমি আমার অপারেশনাল ব্রেক ইভেনে রিচ করতে পারি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, আমি নেট প্রফিট আমার যাতে পজিটিভ হয়, এবং অল্প সময়ের মধ্যে যাতে আমি এটাকে ম্যাক্সিমাইজ করতে পারি। সো দ্যাটস হাউ স্টার্টআপস ওয়ার্ক। ওকে, স্টার্টআপ মানে পিওর স্টার্টআপ যারা আপনার, একটা হচ্ছে আপনার ক্যাপিটাল ফেড স্টার্টআপ, যাদেরকে প্রচুর পয়সা খাওয়াইতে হয় আর কি, আর আরেকটা হচ্ছে কি আপনার বুটস্ট্র্যাপিং স্টার্টআপ, মানে যারা নিজেদের রেভিনিউ জেনারেট করে নিজেরাই গ্রো করে, ঠিক আছে। সো ওইসব বিজনেস গুলো আসলে কি করে, এমন একটা প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে নিয়ে আসে, সেই প্রোডাক্ট বা সার্ভিসটা এরকম যে আসলে একটা কাস্টমার কেনার সাথে সাথে সে এটা লয়াল কাস্টমার হয়ে যায়, এবং সে এটা কি করে, এটা বারবার কিনতে থাকে, এবং কি করতে থাকে, বারবার যেহেতু কিনতে থাকে, এবং এটা একটা প্রফিট মার্জিনও আমরা পেতে থাকি কুইকলি। সো যার ফলে অল্প সময়ের মধ্যে আমরা কি করতে পারি, আমরা আসলে আমাদের রেভিনিউকে ম্যাক্সিমাইজ করতে পারি বা রেভিনিউ গ্রো করতে পারি, এবং রেভিনিউ গ্রো করে ফেললে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে এই প্রতিটা জিনিস, এতগুলো খরচ আমাদের আসলে মেনটেন করার মতো আমাদের বিজনেসের ক্যাপাসিটি তৈরি হয়ে যায়। ওকে ফাইন। সো স্ট্রেট কাট গো টু মার্কেট স্ট্র্যাটেজি আপনারা অনেক ডেফিনেশন পাবেন। এ লট অফ পিপল উইল কমপ্লেইন অ্যাগেন্স্ট মি, অনেক স্টার্টআপ গুরু আছে বাংলাদেশে পৃথিবীতে, দে উইল সে দ্যাট নো গো টু মার্কেট স্ট্র্যাটেজি সামথিং ব্লা 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 ব্লা, বাট আই বিলিভ গো টু মার্কেট স্ট্র্যাটেজি, যেটা ওদের সাথে আমার মিল থাকবে এমন না মিল নাই, বাট দিস ইজ হাউ ইউ গেট ইউর ফার্স্ট কাস্টমার। ওকে, and your operational plan would be completely focused on your profit. So how you maximize your profit by managing your revenue, by managing your production cost, you manage your operating expenses and all other expenses, how you make your profit maximum.
সো একটু ডিটেইলে যদি যাই আমি গো টু মার্কেট স্ট্র্যাটেজির মধ্যে, সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল হু ইউ আর সেলিং টু। ওকে, এটা একটা ইটস এ ব্লুপ্রিন্ট টু আনসার হু ইউ আর সেলিং টু। তাহলে আমি এখন যদি আমার প্রথম কাস্টমারটা খুঁজে পেতে চাই এবং আমি কন্টিনিউয়াসলি যদি আমি আমার সেলসকে গ্রো করতে চাই, তাহলে আমাকে জানতে হবে আসলে আমি কার কাছে সেল করব। ঠিক আছে, তাকে আমি আসলে কি ভ্যালু সেল করবো, যে ভ্যালুটা মাত্র একটু বলা আছে ক্রিয়েটিং ভ্যালু। এই ভ্যালুটা ক্রিয়েট করছি আমি, এটা তাকে দিব এবং সে আমাকে পয়সা দিবে। ওকে, এবং তার কাছে আমি কিভাবে রেগুলার রিচ করব, এঙ্গেজ করব কিভাবে, এবং এবং তাকে আমরা কিভাবে বারবার সেলস প্রসেসের মধ্যে নিয়ে আসতে পারবো। সো দ্যাটস দ্য বেসিক একটা গো টু মার্কেট স্ট্র্যাটেজি হচ্ছে এইটা একটা ব্লুপ্রিন্ট। তাহলে আমি যদি একদম এট দ্য ভেরি বিগিনিং এ চলে যাই, আপনার সে মারিয়া, আপনার কফি কাকে সেল করেন আপনারা? ভাইয়া সাধারণত এইটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন এন্ড হচ্ছে যাদের হচ্ছে ডায়াবেটিক এন্ড হার্ট প্রবলেম আছে, হার্ট ডিজিজ প্রবলেম আছে, ওনারা হচ্ছে আমাদের কাস্টমার। ইয়ং জেনারেশনের মধ্যে আবার ডায়াবেটিক থাকতে হবে, আবার হার্টের প্রবলেম থাকতে হবে? না না না, মানে ইয়াং জেনারেশন যারা হচ্ছে Plus. কফি পছন্দ করে এবং হচ্ছে স্বাস্থ্য সচেতন, এন্ড Okay. হচ্ছে যারা হচ্ছে মিডল এজের মধ্যে যারা হচ্ছে কফি পছন্দ করে কিন্তু সুগারটা অ্যাভয়েড করে, এইরকম পার্সন হচ্ছে আমাদের কাস্টমার। Okay, that means kind of a lot of people are like this actually. মানে অনেক লোকই আপনার এই জিনিসটার মধ্যে সুগার অ্যাভয়েড করে, কফি পছন্দ করে। সো দে আর ইওর কাস্টমারস। আপনি কিভাবে সেল করছেন কিভাবে তাদের কাছে? ভাইয়া আপাতত আমরা হচ্ছে অনলাইন সেলস করছি এবং কোথাও কোথাও হচ্ছে আমরা টেম্পোরারি স্টল বসাচ্ছি, আমরা এখনো মার্কেটে ডিরেক্ট ঢুকি নাই। Why should I buy your coffee? কেন আপনার কফি? আপনি যদি স্বাস্থ্য সচেতন হন এবং আপনি যদি প্রপার একটা স্ট্রিক্ট ডায়েট ফলো করেন এবং আপনি যদি একটা হেলদি লাইফস্টাইল লিড করতে চান, যে আমি সুগার কন্টেইন করি না বা আমি সুগার কন্টেইন করতে চাই না, তাহলে সুগার কন্টেইন না করেও আপনি আপনার কফির স্বাদটা যেভাবে পেতে চান সেইটা পেতে হলেও আপনাকে আমার কফি খেতে হবে। নেসক্যাফের সাথে আপনার পার্থক্য কি? হচ্ছে তারা হচ্ছে প্রচুর পরিমাণে সুগার ইনটেক মানে সুগারকে আপনাকে দিবে, যার ফলশ্রুতিতে আপনার গ্লাইসেমিক ইনডেক্সটা বেড়ে যাবে এবং আমরা আপনাকে সুগার উইদাউট সুগার আমরা আপনাকে সেম মিষ্টতা দেব। I have a question. Arif bhai, I have a question. প্লিজ। উনি যেটা বলছে কফি নেসকফিতে সুগার আছে, তো আপনার ভাই নেসকফি বা ব্ল্যাক কফিও ভাই সেল করে, ওখানে কিন্তু ভাই কোনো সুগার নেই। এটা আমি বলতে চাচ্ছিলাম, সেটা কি হবে? ভাইয়া আপাতত এই সেগমেন্টটা নিয়ে হচ্ছে আমরা রিসার্চ করতেছি, কারণ যারা ব্ল্যাক কফি খান তারা ডেফিনেটলি হচ্ছে সুগার কন্টেইন করেন না, কিন্তু হচ্ছে তারা যদি ইচ্ছা করেন যে আমি ব্ল্যাক কফি না আমি নর্মাল কফি খাবো, কিন্তু সেখানে আমি হচ্ছে সুগার কন্টেইন না করে হচ্ছে আমি সেম মিষ্টি দিয়েই খাবো, তো তারা ডেফিনেটলি আমাদের কফিটা ট্রাই করতে পারেন, যেহেতু তারা ব্ল্যাক কফি মিক্স। আপনাদের কফি মিক্স এটা কি মিক্স করা থাকে সুগার এন্ড মানে না ভাইয়া, আমরা হচ্ছে বোতল আকারে সেল করতেছি এটা। ও মানে এটা লিকুইড কফি? ইয়েস, লিকুইড কফি, রেডি টু ড্রিঙ্ক। ওরে বাবা। Okay, excellent. So I hope that like we'll talk about that. Interesting. Okay, তাহলে আমি এটা একটু বলি। হ্যাঁ, গো টু মার্কেট স্ট্র্যাটেজির মধ্যে সো দিস আর দ্য থিংস অ্যাকচুয়ালি। সো আমাকে আসলে আই নিড টু নো যে আসলে আমি কার কাছে যাচ্ছি। সো একটা হচ্ছে আপনারা এটা অলরেডি পড়ছেন হয়তো বা আপনাদেরকে প্রশ্ন এই ক্লাসটা নিছে যে কনজিউমার একটা হচ্ছে কনজিউম করে যে মেইনলি এন্ড কনজিউমার, আর বায়ার হচ্ছে যে আসলে পারচেস করে। জেনারেলি আমরা কিন্তু ধরে নেই সবসময় বায়ার আর কনজিউমার একই লোক, বাট রিয়েলিটিতে কিন্তু তা না। সে যেমন ধরেন এই কফিটা যদি আপনার হার্টের প্রবলেমের জন্য ইম্প্রোভাইজড মানে প্রয়োজন হয় আপনার কোকো কফি, রাইট? সো তাহলে এটা আসলে মেবি ধরেন যারা এলডারলি আপনার এলডারলি ইউজার যারা আছেন, মানে যারা আপনার ফ্যামিলির কেয়ারে থাকে বা ছেলে মেয়ে কেয়ার করে, তাহলে কিন্তু বায়ারটা হচ্ছে আপনার ফ্যামিলি গাইজ আর কনজিউমারটা হচ্ছে আপনার এলডারলি পার্সন আর কি। যেটা আমি ডাইপারের এক্সাম্পল দিই, ডাইপার কিন্তু কনজিউম করে কারা? বাচ্চারা, কিন্তু পারচেস করে কারা? বায়াররা। সো এই বায়ার বানিয়েছে বাবা মারা আর কি। সো এই যে এই কম্বিনেশনটা আমাকে মাইক্রোফোন ইয়ে করেন মানে হ্যাঁ মাহমুদা আপনার মাইক্রোফোনটা একটু ইয়ে করেন। ওকে,
So that's where we have to understand. আমরা যারা প্রোডাক্ট সেল করি বা আমরা যারা সার্ভিস সেল করছি তাদেরকে তো খুব ক্লিয়ারলি বুঝতে হয়েছে আমার আসলে এই দুইটার কম্বিনেশনটা আসলে কি। দেন আই হ্যাভ টু বিল্ড এ ভেরি গুড সলিউশন যেটা আসলে ইউনিক থাকতে হবে, যে ইউনিকনেসটা আমি আসলে আমার কনজিউমারকে বায়ারকে আমি বুঝাইতে পারলে তারা আমার প্রোডাক্টটা কিনবে। সো to make a very good go-to-customer strategy, so you have to focus on consumer, buyer, solution, uniqueness, and also you have to see pricing to an important factor. Because pricing যদি অনেক বেশি হয় বা pricing যদি comfortable না হয় to your target group of customers, সেটা আপনার বিক্রি হবে না। So pricing is a very important study, and promotion and selling methods are very study. So GTM যখন আমি করতে যাব তখন I will be focusing on these 7 parts. Okay. Then comes operational plan. What I'm saying, just operational plan এর ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন এখন it's a very big thing. So operational plan এর মধ্যে আসলে আমার কি কি থাকে, যেমন একটা হচ্ছে কি যেমন ধরুন কস্ট অফ গুডস সোল্ড যদি আমি বলি, রেভিনিউ তো একটা আছে আমার সেলস প্ল্যান, সো দ্যাট কুড বি দেয়ার। সেলস ম্যানেজমেন্ট, সেলস এর প্ল্যান যেটা আছে সেটা কিন্তু একটা বড় একটা প্ল্যান, আপনার এটা আপনার অপারেশন প্ল্যানের মধ্যে পড়ে। ইটস নট অনলি অ্যাবাউট আপনার সো গো টু মার্কেট স্ট্র্যাটেজি না, রেভিনিউ লং টার্ম রেভিনিউ ম্যানেজ করা, সবসময় রেভিনিউ কেমনে আসতে থাকবে সেটা একটা সেলস প্ল্যান, সেই প্ল্যানটা অপারেশন প্ল্যানের একটা পার্ট। দেন কস্ট অফ গুডস সোল্ড ম্যানেজ করতে গেলে আপনার কি করতে, ইউ হ্যাভ টু প্ল্যান ফর প্রকিউরমেন্ট কোথায় করবেন, কত কমে করবেন, কত বেশিতে করবেন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কিভাবে ম্যানেজ করবেন, আপনার প্রোডাকশন কিভাবে, প্রোডাকশনের মধ্যে কিভাবে সবচেয়ে লোয়েস্ট পসিবল কস্টে প্রডিউস করবেন, সার্ভিস ডেলিভারি কিভাবে করবেন, কোয়ালিটি ম্যানেজমেন্ট, ইনভেন্টরি অ্যান্ড ম্যাটেরিয়ালস কন্ট্রোল, logistics and distribution, facilities and equipment management, workforce and human resources, technology, health, safety, customer, blah blah blah. A lot of things are coming. এটা অনেক বড় ব্যবসার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে করতে হয়, এবং যারা এখন অলরেডি কিছু একটা পর্যায়ে চলে গেছে তাদের সবাইকে এটা করতে হয়। বাট to be frank, a operational plan will be involving how will you sell in the next 12 months, okay, how will you produce in the next 12 months, এবং এটাতে খরচ কত হবে, how will you be managing your operation in the next 12 months, এটা কোন কোন খাতে খরচ হবে, ওকে। সো এই কয়টা জিনিস মিলে আসলে আপনার একটা অপারেশনাল প্ল্যান বিল্ড আপ হয়, ওকে। সো এই অপারেশনাল প্ল্যানটা যদি আপনি বিল্ড আপ করতে পারেন, সে একটা গো টু মার্কেট স্ট্র্যাটেজি, হাউ আই এম গোনা গেট মাই ফার্স্ট কাস্টমার অ্যান্ড হাউ আই ক্যারি অন দ্যাট ওয়ান, আমি কিভাবে কাস্টমারকে কন্টিনিউয়াসলি পাইতে থাকবো সেটা, and then in addition to that you are actually adding up an operational plan where you are saying that আপনি আসলে 12 months এর সেলস এত টার্গেট করছেন, এই সেলসটা আপনি কিভাবে অ্যাচিভ করবেন, আপনি 12 মান্থস এর প্রোডাকশন যেহেতু সেলস এর একটা ফোরকাস্ট করছেন সেটা আপনি প্রডিউস করতে হবে আপনাকে, সেই প্রডিউসটা করতে যে আপনি কিভাবে ম্যান পাওয়ার ইউজ করবেন, কত র ম্যাটেরিয়ালস পারচেজ করবেন, কনজিউম করবেন, এই পুরো জিনিসটা একটা তালিকা। অ্যান্ড অলসো আদার অপারেটিং এক্সপেন্সের যে তালিকাটা আছে, আপনার মার্কেটিং প্রমোশন কিভাবে 12 মাস আপনি করবেন, আপনি বাড়ি ভাড়া, রেন্ট, ইউটিলিটি কত দিবেন, ম্যান পাওয়ার স্যালারি কত দিবেন, কি কি সফটওয়্যার টেকনোলজি ইউজ করবেন আপনি, এই পুরো জিনিসটাকে প্রপারলি যখন আমরা প্ল্যান করতে হবে সেটাকে আমরা বলি হচ্ছে অপারেশনাল প্ল্যান। সো অপারেশনাল প্ল্যানের মধ্যে তাহলে এখান থেকে কি কি যাচ্ছে, একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার ম্যান পাওয়ার, দেন কামস মেশিন, ম্যাটেরিয়ালস, টেকনোলজি, কাস্টমার সার্ভিস, ওকে। সো এই পুরো জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, বিজনেস মডেলটা আপনাদেরকে এটা অনেক শুরুতেই দেওয়া হয়েছে, when you try to understand আপনি আসলে পুরো ব্যবসাটার মধ্যে এগুলা কারা, এগুলো কি কি হচ্ছে, প্রতিটা ঘরকে যদি আপনি আলাদা করে বোঝার চেষ্টা করেন, প্রত্যেক ঘরের উপরে যদি আপনি নলেজ বিল্ড আপ করার চেষ্টা করেন, প্ল্যান করার চেষ্টা করেন, দেন you will reach out, you will come out with a very good go to market strategy, and also you will be coming up with a very good operational plan, okay. So আজকে আমি আর বেশি আগাচ্ছি না, so let's go for একটু পরে আমি যাচ্ছি, I'll be talking to the founders. Tanmoy is here and নাজমুল আপনি আছেন, আর পুতুল কি জয়েন করেছেন? ভাইয়া ডকুমেন্টস গুলো তো পাওয়া যাবে না আপনার এই গ্রুপে আমরা শেয়ার করে দিব না। আর হচ্ছে কি আই এম লুকিং ফর, ওকে, লুকিং ফর ওয়্যার ইজ উম্মে কুলসুম পুতুল। জি ভাইয়া আসসালামু আলাইকুম। ওকে পুতুল আপনি জয়েন করেছেন, আচ্ছা তন্ময় জয়েন করেছেন আমি দেখতে পেয়েছি, সো আই এম অ্যাকচুয়ালি পিনিং অল ইউ। Where is
Okay, fine. So I'll see. So before I go for discussing with our real founders, আমি একটু সবার শেষে বলে রাখতে চাই, দেখেন আপনারা এখন যারা যারা আছেন আইডি স্টেজে মেইনলি আমরা ফোকাস করি হচ্ছে গিয়ে আমার প্রবলেম এবং পটেনশিয়াল সলিউশনটা কি হতে পারে সেটা নিয়ে আমরা আসলে ফোকাস করি। প্রি-সিডে আমরা আসলে উই বিল্ড আপ অ্যান এমভিপি এবং সিড থেকে আসলে উই স্টার্ট লুকিং ফর আওয়ার কাস্টমার। সো গো টু মার্কেট স্ট্র্যাটেজিটা আসলে সিড স্টেজ থেকে শুরু হয়, অপারেশনাল প্ল্যানটা আসলে সিড স্টেজ বানাতে, বাট তাও আপনার অপারেশনাল প্ল্যানটা তখন কমপ্লিট হয় না, ফুলফিলড হয় না। অপারেশনাল প্ল্যানটা একদম ফুলফিলড হয় হচ্ছে আপনার আর্লি স্টেজে যায়, যখন আপনার সেলসটা রেগুলার হয়ে গেছে, আপনাকে একটা ম্যান পাওয়ার মেনটেন করতে হচ্ছে রেগুলার বেসিসে, আপনার দিন আনে দিন খাইতে হচ্ছে না, ইউ আর হ্যাভিং সাম কাইন্ড অফ লাইক মান্থলি আপনার একটা টার্নওভার হচ্ছে, মান্থলি একটা এক্সপেন্ডিচার হচ্ছে, এরকম হয় যখন। and then গ্রোথ স্টেজে যে আসলে আপনি হয়ে যান একদম কমপ্লিটলি আপনার একটা কর্পোরেট স্টাইলে আপনাকে পুরো আপনার সেলস অপারেশনাল প্ল্যানটা করতে হয়, and finally maturity তো আমরা বলতে পারি। সো I guess that most of you are in idea stage, so আপনারা হয়তো শীঘ্রই প্রি-সিডে এন্ট্রি করবেন এবং প্রি-সিড থেকে সিডে হয়তো চলে যাবেন। সো আমি এই জন্য আসলে উই হ্যাভ ব্রট আস ফিউ কাস্টমার্স, ফিউ ফাউন্ডার্স টুডে আমাদের প্রোগ্রামের সাথে কানেক্টেড, তারা গ্রাজুয়েট করেছে আমার প্রোগ্রাম থেকে, and also they're doing tremendous business। এর মধ্যে একজন হচ্ছে তন্ময়, he has built with his co-founders Engage AI. It's a cloud-based software platform, and more than 1,000 restaurants are using this platform to make their everyday sales and collection এর জন্য they're using this solution। And then Insta Job and Insta Hire bole, so that's the place where I'm still confused. আমি এখনো worried about Insta Job and Kulsum, because if you're still talking about telling everybody I have two platforms, so where is the solution? So anyways, it's a very big solution, very nice solution. They have started this app few months earlier. এই অ্যাপের মাধ্যমে আপনারা যারা স্টুডেন্ট আছেন বা অন্য যারা পার্ট টাইম জব করছেন, they can get part time jobs, and also যারা আপনার এন্টারপ্রেনার আছেন, যাদের আপনার পার্ট টাইম এমপ্লয়ি দরকার হচ্ছে, they can get their part time employees। Okay, so Insta জবের মাধ্যমে জব সিকাররা জব পায়, আর Insta হায়ারের মাধ্যমে এমপ্লয়াররা হায়ার করতে পারে। And finally, Take Care, it's a healthcare startup. Take Care is mainly providing home আপনার caregivers or nurses, আপনার পার্মানেন্ট নার্সেস অ্যাট হোম, বা যারা আপনার অসুস্থ আছে তাদের বাসা বাড়িতে পার্মানেন্ট নার্স প্রয়োজন হলে, পার্মানেন্ট সার্ভিস প্রয়োজন হলে সেটা করে। অলসো আপনার ধরেন টেম্পোরারি হঠাৎ করে বাসায় যদি আপনার কোনো ডায়াগনোসিস বা টেস্ট করার জন্য ডাক্তার এসে দেখা দরকার, সেইটাও তারা প্রোভাইড করে। ওকে, সো দে আর অলসো ডুইং ইট ফর কোয়াইট লং টাইম। So relatively, I think Insta Job is a newer one. আমি এখন I will be inviting all these founders. I mean, প্রথমেই Tanmoy, if you can come up and have a little introduction. Good. Yeah. Thank you, Bhaiya. Good evening, everyone. Good to be here. So, আমি Tanmoy, co-founder and CEO of Engage. So we started our journey in 2023. So actually, currently, আমরা হচ্ছে it's a restaurant management platform. We are serving more than 1,000 now, 1,200 restaurant locations, including Chilox, BFC, Pizza Bar, থেকে শুরু করে small home kitchens, cloud kitchen, সব ধরনের আমাদের প্ল্যাটফর্ম আছে। আমরা গ্রাজুয়েট করেছি আরিফ ভাইয়ের সাথে অ্যাক্সেলারেটিং বাংলাদেশের সাথে স্টার্টিং লাস্ট ইয়ার GSS 01 থেকে। ইন্টারেস্টিং যে আমরা গো টু মার্কেট নিয়ে কথা বলতেছি, আমাদের গো টু মার্কেট স্ট্র্যাটেজিস ইন এ ওয়ে আমাদের কমপ্লিট প্ল্যাটফর্মকে শেপ করছে। সো ইটস লাইক আমরা যখন কাস্টমারের খোঁজে বের হয়েছি তখন অ্যাকচুয়ালি আমরা জানতে পারছি তাদের প্রবলেম গুলো কি, আমাদের সফটওয়্যার, আমাদের সলিউশন, আমরা যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছি সেটার প্রবলেমের অ্যাকচুয়াল মার্কেট সিনারিওটা আসলে কিরকম, আমাদের প্ল্যাটফর্ম কিভাবে ওয়ার্ক করা উচিত। সো আই থিঙ্ক গো টু মার্কেট স্ট্র্যাটেজি খুবই ইম্পর্টেন্ট, একেবারে বেসিক পিলার একটা স্টার্ট আপ যে কোনো বিজনেসের জন্য। সো আরো কথা হবে এটা নিয়ে। I'll be asking questions. Tanmoy, I'll be asking specific questions. Okay, inshallah. Thank you, Tanmoy. Okay. Next হচ্ছে Kulsum, Kulsum Putul, please introduce yourself and I'll talk a little bit about your go to market. Okay, assalamu alaikum. আমি Kulsum Putul, Insta Job and Insta Hire founder and CEO.
আমাদের গো টু স্ট্র্যাটেজি মার্কেটটা এরকম ছিল যে আমরা যেটা প্ল্যান করেছিলাম সেটা আসলে হয় নাই, আর যেটা হয়েছে সেটা আমাদের প্ল্যানে ছিল না। তো ইনশাল্লাহ এটা ডিটেইলিং এ কথা বলবো। জাস্ট আমি এতটুকু বলতেছি যে সবকিছু অ্যাকচুয়ালি মার্কেটে আসার আগে যে আমরা প্ল্যানটা আমরা করি, এটা করলে যেটা হয় যে আমরা অ্যাকচুয়ালি মার্কেটে নামার মতো একটা প্রিপারেশন নিতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি যে প্ল্যানটা যে মার্কেটে ফিট হবে কিনা, এবং যখন আপনার প্রোডাক্টটা একদমই নতুন, আপনার এক্সাম্পল হিসেবে আপনি খুব একটা অ্যাকুরেট কোনো কম্পিটিটর আপনার কাছে নাই, এক্ষেত্রে আপনার প্ল্যান আপনাকে ওয়েল প্রিপেয়ার্ড করবে মার্কেটে নামার জন্য, বাট অ্যাকচুয়ালি মার্কেটে কাজ করবে কিনা সেটা আপনার মার্কেটে দাঁড়ায় থেকে আপনাকে পিক করতে হবে যে আপনার এখন স্ট্র্যাটেজিটা কি হতে যাচ্ছে। সো ইনশাআল্লাহ হ্যাঁ, আমি ভাইয়ার কোশ্চেনে অ্যানসারিং এর যদি সুযোগ পাই তাহলে আমি ডিটেইলিং এ বলবো ইনশাআল্লাহ। Thank you, Kulsum. I'll be asking a specific question too. Acha, Take Care Limited. Najmul, please. আসসালামু আলাইকুম। Walaikum. দিস ইজ নাজমুল হাসান। সো আমি বেসিক্যালি যে হেলথ কেয়ার প্ল্যাটফর্মটা শুরু করেছি এটা 2019 শুরু করেছি। তো তখন থেকে এখন অবধি আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। তো বেসিক্যালি যেটা হয় যে আমরা অনেক কিছু চিন্তা করে শুরু করি, বাট সবকিছু আসলে বাস্তবে রূপ দেওয়াটা এতটা সহজ না। আমরা প্রতিনিয়তই চেঞ্জ করতেছি, প্রতিনিয়তই ট্রায়াল দিচ্ছি, বিভিন্ন কিছুর মধ্য দিয়ে গিয়েও এখন পর্যন্ত টিকে আছি এবং আমরা বিজনেস করতেছি। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ রেভিনিউ জেনারেট করতেছি এবং আমরা প্রতিনিয়ত শেখার চেষ্টা করতেছি। 1 বছরেরও বেশি সময় ধরে আরিফ ভাইয়ের সাথে আছি, কানেক্টেড আছি, এক্সেলারেটিং বাংলাদেশের সাথে আছি, অনেক কিছু শিখেছি এবং চেষ্টা করছি এখনো শেখার। সো ইনশাল্লাহ কথা হবে আরো। যদি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে ফরম্যাট হচ্ছে আমি এখন কয়েকটা কোশ্চেন করবো কানেক্টেড টু আজকের ক্লাসের সাথে, আর তারপরে আই উইল বি লেটিং ইউ টু আস্ক কোশ্চেনস টু দ্য ফাউন্ডার্স। আপনারা স্পেসিফিক্যালি একজন ফাউন্ডারকে কোশ্চেন করতে পারবেন, অথবা আপনারা চাইলে সবাইকে কমন কোশ্চেনও করতে পারেন। ওকে, সো আই এম গোয়িং ব্যাক টু তন্ময়। সো তন্ময়, ইফ ইউ ক্যান টেল দ্যাম, আপনি আপনার প্রথম কাস্টমারটা পাইছেন কিভাবে, এটা কে ছিল এবং তাকে আপনি কিভাবে পাইছেন? সো আমাদের প্রথম কাস্টমার ছিল বিয়েবাড়ি রেস্টুরেন্ট। এটা হচ্ছে যে ইটস কাইন্ড অফ কমিউনিটি সেন্টার প্লাস রেস্টুরেন্ট। সো আমাদের অরিজিনাল প্ল্যান, আমরা হচ্ছে স্মল টু মিডিয়াম সকল ধরনের বিজনেসদেরকেই টার্গেট করেছিলাম। কিন্তু আমাদের প্ল্যাটফর্ম যখন বেটা লঞ্চ হয়, আমরা চেয়েছিলাম যে ফুল লঞ্চের আগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে, যেহেতু এটা একটা B2B বিজনেস টু বিজনেস সলিউশন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে কে আছে যে আমাকে ভ্যালিডেট করতে পারবে বা দে আর উইলিং টু পে ফর মাই সার্ভিস, যেটা একটা মেইন গোল ছিল যে উইল দে পে মি ফর মাই সার্ভিস। সো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যেখানেই আমরা পেয়েছি, কথা বললাম, একটা মিটিং সেট হইলো তাদের সাথে। সেই মিটিংটা ভালো ছিল। আমাদের অরিজিনাল প্রোডাক্ট ছিল আমাদের কাস্টমার সাপোর্ট অটোমেশন চ্যাটবট। সো আমাদের প্রথম চ্যাটবট বিয়েবাড়ি রেস্টুরেন্টে লঞ্চ হয় আর কি, অ্যান্ড বেশ প্রিমিয়াম একটা সাবস্ক্রিপশনেই লঞ্চ হয়। ওটা আমাদের একটা হাই ভ্যালিডেশন দিছিল, এন্ড আমাদের প্রথম কাস্টমার রেস্টুরেন্ট হওয়াতে আই থিঙ্ক এটা একটা বড় ইম্প্যাক্ট ছিল আমাদের আজকের যে পজিশনের প্ল্যাটফর্মটা। সো আই থিঙ্ক উই স্টার্টেড উইথ বেটা লঞ্চ এন্ড উইদিন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। Excellent. So that's a very good strategy. আপনারা যারা শুনছেন, দেখেন, আমার যদি সার্ভিসটা সেলেবল হয়, আমি যদি বিশ্বাস করি আমার সার্ভিসটা ভালো এবং এটা আসলে উপকার হবে আমার কাস্টমারের, তাহলে why not my friends and family first? ওকে, আমরা তো প্রথমেই চাই আমার পরিবারের মধ্যে লোকজনের উপকার হোক। সো দ্যাটস ওয়ান ভেরি নাইস স্ট্র্যাটেজি, যেটার মাধ্যমে আসলে যেটাতে ফোকাস করার মাধ্যমে আসলে ইউ ক্যান সি দ্যাট তন্ময় গট দেয়ার ফার্স্ট কাস্টমার, ফার্স্ট সেল। ওকে, থ্যাংক ইউ। নাইস। ওকে, নাজমুলের কাছে সবার শেষে যাবো, যে পুতুলের কাছে। হ্যাঁ নাজমুল, আপনি প্রথম আপনার ব্যবসা শুরু করার পরে আপনি ফার্স্ট কাস্টমার পাইছেন কেমনে, কে এটা? এটা খুবই ইন্টারেস্টিং। ব্যাপারটা হচ্ছে, আমি যেদিন প্রথম আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করা হয়, সো ওই দিনই প্রথম কাস্টমারটা পাই। কাস্টমারটা আমাদের কাছে, আমরা নর্মালি চিন্তা করি যে আমরা তো কেয়ার গিভার সার্ভিস বা নার্সিং সার্ভিস অফার করব কাস্টমারদেরকে, বাট প্রথম উনি ফোন করে যেটা আমাদেরকে রিকোয়েস্ট করে সেটা হচ্ছে যে জাস্ট ওনার বাসা থেকে হসপিটালে যাবে, হসপিটাল থেকে বাসায় পৌঁছে দিবে, পিক আপ, মানে জাস্ট সাথে একজন কম্প্যানিয়ন সার্ভিস চাচ্ছে উনি। ওনার হাজবেন্ডের সাথে যাওয়ার মতো কেউ নাই,
যে কারণে উনি জাস্ট একটা কম্প্যানিয়নশিপ সার্ভিস চাচ্ছে। তো ব্যাপারটা আমাদের কাছে তো চিন্তাই ছিল না যে এরকম করে সার্ভিস আমরা দিব বা দেওয়া যায়। তো পরে আমি চিন্তা করলাম যে দেখি আমার লিস্টের মধ্যে যারা অ্যাভেলেবল আছে তাদের সাথে একটু কথা বলে দেখি যে কে আসলে যেতে চায়। তো আমি দুইজনের সাথে কথা বলার পরে আমি মানে কনফার্ম করতে পেরেছি যে আমাদের যে একজন কেয়ার গিভার আছে উনি আগ্রহী এটাতে। তো পরে উনি গেল, যার পরে সার্ভিসটা সাকসেসফুলি আমরা ডান করলাম। এটা জাস্ট আগের রাতে কনফার্ম হয়েছে, পরের দিন সকাল থেকে সার্ভিসটা শুরু হয়েছে। সো প্রাইসিংটাও ছিল খুবই কম, আমাদের প্রফিট মার্জিন মেবি 100 টাকা ছিল আমাদের প্রফিট। তারপর আমরা সার্ভিসটা দিয়েছি এবং ওনার রিভিউ ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো। দেন এই তো ওখান থেকে আমাদের আর কি সাহস শুরু হলো যে যে কোনো ধরনের সার্ভিস আসলে যেহেতু আমার কাছে ম্যান পাওয়ার আছে, সো আমি এটা হ্যান্ডেল করতে পারবো। Cool, excellent. Nice thing, মানে you're lucky. so lucky, but again lucky না, আপনি তো আপনাকে ফেসবুক খুলতেছে, পেজ খুলতেছে, মানে হাত টু ওপেন। সো এটা আরেকটা জায়গা দেখেন, ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু এখন আমার মনে হয় যে বাংলাদেশের স্মল বিজনেসের মধ্যে একটা মেজরিটি গ্রুপই আসলে ফেসবুক পেজ খুলেই প্রথম কাস্টমার পায়। Am I right? জি, প্রচুর পায়। আচ্ছা, প্রচুর। Excellent. So then হচ্ছে গিয়ে কুলসুম, কুলসুম, please, your first customer, paying customer. হ্যাঁ, পেইং কাস্টমার ফ্রেন্ডস এবং ফ্যামিলি বাদ দিয়ে যদি আমি বলি, সেটা ছিল আমাদের জানুয়ারি 16 তারিখে। জানুয়ারির 20 তারিখে অ্যাকচুয়ালি আমরা দুইটা অ্যাপের একেবারে মার্কেট ফিট আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করি জানুয়ারির 20 তারিখে। বাট 16 তারিখে এই ভদ্রলোক, ওনার নামটা আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, কিন্তু উনি এখন আমাদের রিপিটেড কাস্টমার, মেবি মাইনুল নয়তো আরিফুল ইসলাম, কারণ দুইজনই আমাদের রিপিটেড কাস্টমার। ভদ্রলোকের শপ আছে, উনি বিজনেস করেন। তো উনি ওনার শপের কোনো মালামাল কেনাকাটার জন্য সাথে একজন কাউকে চাচ্ছেন এবং উনি তখন অ্যাসিস্ট্যান্ট হায়ার করেন। তো উনি ছিলেন আমাদের ফার্স্ট কাস্টমার। কিন্তু তখন আমরা খুব একটা মার্কেটিং বা এরকম কিছুই ছিল না, আমরা কিছু অ্যাড রান করছিলাম, একেবারে অর্গানিক আমরা কিছু পোস্ট করতেছিলাম পেজের মধ্যে। এই সময় হচ্ছে উনি আমার ফার্স্ট কাস্টমার হন, আলহামদুলিল্লাহ। সো দ্যাট মিন পেজ থেকে আসছে, তাই তো? হ্যাঁ, পেজ থেকে আসছে। হ্যাঁ, কুল। সো হি ইজ ইওর এমপ্লয়ার, তাই তো? মানে এমপ্লয়ার হিসেবে কাজ করছে উনি তো। আর লোকটা পাইছেন কোথেকে দিছেন যে তাকে, ছেলেটা? ভাই আমাদের অ্যাপের মাধ্যমে, উনি অ্যাপের মাধ্যমে হায়ার করছেন। উনি পেজ থেকে আমাদের অ্যাপের আমাদের নক করেছে পেজে, তো আমরা তাকে ইনস্ট্রাকশন করেছি যে আপনি এভাবে আমাদের অ্যাপটা ইনস্টল করেন, সাইন আপ করে লগ ইন করেন, হায়ার করেন, আপনি পেয়ে যাবেন। তো আমাদের অলরেডি তখন আমাদের বাকেটে অনেক এমপ্লয়ি ছিল, যেহেতু আমরা অ্যাপটা লঞ্চ করি জানুয়ারি 8 তারিখে। জানুয়ারি 16 তারিখের মধ্যে আমাদের ঢাকা সিটির মধ্যে অলরেডি আমাদের 3000-4000 এমপ্লয়ি ছিল। তো উনি উত্তরা থেকে কল করেন, উনার আশেপাশে উনি অ্যাভেলেবল এমপ্লয়ি পেয়ে যান। তো যে কারণে উনি খুব স্যাটিসফাইড ছিলেন যে উনার সাথে সাথে কল করার সাথে সাথে চলে আসছে অ্যাপের মাধ্যমে, উনি ফুল লোকেশন ট্র্যাকিং সব দেখতে পাচ্ছে। তো এটাতে উনি বেশ ভালো ফিল করেন। তবে তখন আমাদের অনলাইন পেমেন্ট সিস্টেমটা, মানে পেমেন্ট গেটওয়ে অ্যাড করা ছিল না। এটা তো আপনি ভালো করেই জানেন, আমি পরবর্তীতে আপনার সাথে ডিসকাস করে তারপর পেমেন্ট গেটওয়েটা অ্যাড করলাম। তখন উনি আমাদেরকে বিকাশের থ্রুতে আমাদেরকে পেমেন্ট করেন এবং তারপর আমরা বিকাশের মাধ্যমে আবার আমাদের এমপ্লয়িকে পেমেন্ট করি। তারপরে আমরা 20 তারিখে অ্যাকচুয়ালি পেমেন্ট গেটওয়ে দিয়ে আমরা অ্যাপটাকে লঞ্চ করি। তো হ্যাঁ, অ্যাপের মাধ্যমে উনি হায়ার করেন। কুল, ভেরি গুড। সো আপনারা কি মনে করেন? আমি তিনটা প্রোডাক্টই কিন্তু আউটস্ট্যান্ডিং। আমি গো টু মার্কেটে আপনারা যেভাবে পাইছেন সেটা তো আপনাদের ফার্স্ট কাস্টমার তো আসলে ইউ গট, তন্ময় যেমন ওয়েল স্ট্র্যাটেজি দিয়ে করছে, নাজমুল এবং কুলসুম উভয়ই আপনার দুজনকে আসলে মেইনলি ফেসবুক পেজ খোলা, এটাও একটা স্ট্র্যাটেজি, and then you got your first customer. But most important thing is that those products are very important. যেমন আপনার প্রথম কাস্টমার, যদি আমি বলবো যে আপনি আসলে খুব খারাপ কাজ করছেন, আপনার প্রথম কাস্টমারের নাম আপনার মুখস্থ থাকা উচিত এবং তার চেহারাও মুখস্থ থাকা উচিত আপনার, কিন্তু আপনি নামই ভুলে গেছেন, ঠিক না? বিকজ কাস্টমার্স আর ভেরি ইম্পর্টেন্ট এবং প্রথম কাস্টমারটা সবসময় সব মনে রাখবেন, তাহলে দেখবেন যে আপনার দ্যাট উইল বি ইউর ইন্সপিরেশন বা আপনার ফিউচার স্ট্র্যাটেজিতে কাজে লাগে। আমি একটা এক্সাম্পল দিতে পারি এই ব্যাপারে, যেমন কাস্টমার ডিসকভারিটা আসলে কতটা ইম্পর্টেন্ট। আমাদের একজন স্টার্টআপ আছে আমাদের এখানে, অনেক বেশি রেভিনিউ করে, উনি বাইরের B2B একটা SaaS সেল করেন আর কি, ইন্টারন্যাশনালি। মোটামুটি বেশ ভালো রেভিনিউ, $2 মিলিয়ন মতো রেভিনিউ ওনার আছে সামথিং বছরে, এই এখন থেকে, মানে
ফার্স্ট ইয়ার অপারেশনের পরে উনি $2 million রেভিনিউ জেনারেট করছেন। সো আমি যখন ওনার অফিসে গেছি, ওনার মেন্টরিং করছি, আমি ওনাকে আজ করছিলাম যে ভাই আপনার প্ল্যাটফর্মটা আসলে কারা ইউজ করে, ঠিক আছে? তো কিভাবে উনি মার্কেটিং করেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, হিউজ এক্সট্রিম সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, এসইও করেন, পয়সা খরচ করেন প্রচুর মার্কেটিং এ। সো এখন আই আস্কড হিম দ্যাট যে আসলে আপনি আপনার who are you people, who are the people who giving you money? তখন উনি বললো যে হ্যাঁ, যারা এসব কোর্স বানায় সেই বানায়, মানে বিভিন্ন রকমের কোর্স বলছে, এক্স্যাক্টলি কাস্টমার ডেমোগ্রাফি বা কাস্টমার পার্সোনাটা ডিসক্রাইব করতে পারছো না। তখন আমি ওনাকে বললাম যে ভাই আপনি এক কাজ করেন, আপনার প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করছে যে লোকটা, আপনি তাকে একটু আমার তার নামটা আমাকে দেন, জাস্ট গিভ মি দ্য নেম অনলি, আর কিছু না। সো উনি আমাকে ওনার প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি যেই লোকটা আপনার আয় করছে তার প্ল্যাটফর্ম দিয়ে, আমি তার নামটা সার্চ করে দেখলাম, লিঙ্কডইনে যে দেখলাম হি ইজ এ প্রফেসর ইন ফ্রান্স, হি ইজ অ্যাক্টিভ ইন লিঙ্কডইন অ্যান্ড এভরিথিং। সো তখন আমি তাকে জাস্ট ওয়েন্ট ব্যাক টু হিম, আমি বললাম যে ভাই আপনার কাস্টমার তো এইটা, এই লোকটা তো এই করছে, আপনার উনি হচ্ছে লিঙ্কডইনে, আর আপনি ফেসবুকে গ্রুপ বানায় ফেসবুক দিয়ে পোস্টিং করছেন, প্রমোশন করছেন। সো দেন হি আন্ডারস্টুড, ওকে ফাইন, আমি আসলে ফেসবুকে কেন, ওয়াই কাইন্ড অফ লাইক, সো মাই কাস্টমার্স আর ইন লিঙ্কডইন অ্যাকচুয়ালি, and also this should be my repeat customer. So এই রকমের কাস্টমারই আসলে আমাকে বারবার খুঁজে বের করতে হবে। I need to know that, যেমন তন্ময়ের তো রেস্টুরেন্ট, সো হি নোজ দ্যাট রেস্টুরেন্টে খুঁজে বের করতে হবে আমাকে। বাট when you are thinking about এই যে আপনার বাজার করতে যাইতেছে, আর বাজার করতে যে একটা লোককে সাথে নিতেছে, সো এইটাই তো আপনার বারবার খুঁজতে হবে, এই লোকটা আসলে কারা আছে, এই লোকটা ধুমায় ভর্তি বাগান হচ্ছে, আপনি জানেন সে আপনার যে এই যে বাজারগুলো আছে, কৃষি বাজার, তারপর ধরেন আপনার আর কি বাজার আছে এরকম যারা আপনার হোলসেল বাই সেল করে, তো ওইটা আপনার একটা জায়গা। তারপর নাজমুল যে পাইলেন যে ট্রাভেলার প্লাস আপনার যার কেয়ার গিভার থাকছে। সো এই যে এই কাস্টমারটা আসলে কে সবচেয়ে বেশি আমার কাছে কে পারচেস করছে, কেন পারচেস করছে, এটা খুঁজে বের করতে পারলে আসলে আপনি আসলে এই রকম কাস্টমার আপনি আরো কোথায় আছে সেই কাস্টমার মাইনিংটা আপনি করতে পারবেন। সো দ্যাটস দ্য রিজন ইউ নিড টু হ্যাভ এ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং অফ ইউর বেস্ট পেইং কাস্টমার, সবচেয়ে বেশি ভালো কাস্টমার যে আছে, কারণ এই কাস্টমার একটাই নেই পৃথিবীতে, খুঁজতে গেলে এই কাস্টমার কোটি পাওয়া যাবে। সো দ্যাটস দ্য রিজন উই অ্যাকচুয়ালি ট্রাই টু ফাইন্ড আউট। আমি প্রথম যে কাস্টমারের কাছে যাই, কাস্টমারটা যেভাবে আমার কাছে এঙ্গেজ হয়, সেই এঙ্গেজমেন্ট মেথডটা আসলে কি, কেন, এটা কি রিপিট করা যায় কিনা, সেটা আমাকে ডিসকভারি করতে হবে। দ্যাটস এ লেসন ফর আওয়ার স্টুডেন্ট ফাউন্ডার্স। ওকে, থ্যাংক ইউ, অল হ্যাভ গিভেন মি ভেরি নাইস অ্যান্সার। সো আমি এখন তন্ময়ের কাছে ব্যাক করছি। তন্ময়, প্রোডাক্ট হিসেবে তো এটা একটা আউটস্ট্যান্ডিং প্রোডাক্ট, কোনো ডাউট নেই, আপনিও জানেন, আমিও জানি, ইনফ্যাক্ট আপনার ইউজাররাও জানে। বাট হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস ইন সেলিং ইট? চ্যালেঞ্জগুলো কি এটা সেল করতে? সো ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে যে সো কম্পিটিশন, আমার কাছে মনে হয় এখন কারেন্টলি কম্পিটিশন একটা বড় ফ্যাক্ট। কম্পিটিশন ইন এ সেন্স, মার্কেটে যে ধরনের রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলো চলে, স্পেসিফিক্যালি আমার কেসে, তারা একটা পার্টিকুলার ইউজার ইন্টারফেস ম্যানেজার থেকে শুরু করে তারা একটা পার্টিকুলার সিস্টেমে অভ্যস্ত। এখন আমি তাদেরকে একটা মডার্ন সলিউশন নিয়ে যাচ্ছি যেটার ইউএক্সটা তার কাছে ডিফারেন্ট মনে হচ্ছে, যেটা তাকে আবার শিখতে হবে। সো ম্যানেজাররা দেখা যায় যে যদিও ওনারা চায়, কারণ ওনারা বুঝতেছে এটাতে আমার এই সলিউশন এটা হবে, বাট ম্যানেজার থেকে আমি একটা নেগেটিভ ফিডব্যাক পাই যে অলরেডি তো কম্পিটিটর সলিউশন এটা ইউজ করতেছে, আপনার তাতে আমি কেন যাব? তখন আমাকে আমার ইউএসপি গুলোকে আরো উপরে তুলতে হয়, আমার ইউএক্সটাকে অলরেডি এক্সিস্টিং সিস্টেমের সাথে মিলাইতে হয়, কিংবা তাদেরকে বিভিন্ন ধরনের বেনিফিট দিতে হয়। বেনিফিট গুলারও এটা গো টু মার্কেটের একটা পার্ট আর কি। সো আই থিঙ্ক মার্কেটে এখন গ্রো করার জন্য কম্পিটিশন আর এক্সিস্টিং সিস্টেমকে রিপ্লেস করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সো আপনি আসলে হ্যাভ ইউ সিন দ্যাট যে আপনার মতো চ্যালেঞ্জে ছিল এরকম কোন বড় স্টার্টআপ, হ্যাভ ইউ সিন তারা ওভারকাম করছে কিভাবে জিনিসটা? এখানে ফার্স্ট যে জিনিসটা আমরা করতেছি সেটা হচ্ছে যে আমাদের ওভারঅল ইউএক্সটাকে যাতে করে ম্যানেজাররা যেই ইউএক্স এ অভ্যস্ত সেটার সাথে যত বেশি সম্ভব মিলাই নিচ্ছি। সেকেন্ডলি, ওল্ড সিস্টেম থেকে নিউ সিস্টেমে শিফট হইতে, মানে এখন আমাদের সিস্টেম মোটামুটি 10 মিনিটস এর মধ্যে ওল্ড সিস্টেম যেগুলো এক্সিস্টিং অন্যান্য সলিউশন আছে লাইক অটোমেটিক 3S, ওগুলোর থেকে ইম্পোর্ট করা যায় উইদিন 10 মিনিটস। সো জাস্ট উইদিন 10 মিনিটস তার ওল্ড সিস্টেম থেকে সব আগের যত ডেটা ছিল, মেনু ছিল, তাদের নতুন করে ইম্পোর্ট দিতে হবে না, তারা জাস্ট শিফট করতে পারবে, এটা দিচ্ছি। আর অফকোর্স থার্ডলি মনিটারি বেনিফিটস দিতেই হয়। সো অন্যান্য সবার
ওয়ান টাইম চার্জ থাকে, প্রিপেইড সলিউশন সাবস্ক্রিপশন মাসের শুরুতে দিতে হয়, বাট আমরা রিস্ক ফ্রি ট্রায়াল দিচ্ছি, পোস্টপেইড সলিউশন, যে আপনার শুরু করার জন্য কোনো পেমেন্ট দিতে হবে না, আপনি ইউজ করলে মাস শেষে আমাকে টাকা দিবেন, আর কোনো ওয়ান টাইম চার্জ নিচ্ছি না, রিস্ক ফ্রি ট্রায়াল দিচ্ছি। সো এই ফাইন্যান্সিয়াল বেনিফিট গুলো আছে। ওকে, গ্রেট। পুতুল, চ্যালেঞ্জেস। থ্যাংক ইউ ভাইয়া। চ্যালেঞ্জেস অনেক অনেক। প্রথম চ্যালেঞ্জ থেকে শুরু করি। প্রথম চ্যালেঞ্জ আমাদের যেটা আমরা ফেস করেছি, আমার আগের আমার সাথে আগে কখনো কথা হলে অনেকে হয়তো জানতে পারবে আমাদের আগের মানে ফার্স্টের দিকে চ্যালেঞ্জ গুলো, আমি তারপর একটু রিপিট করছি। প্রথম দিকে আমাদের যে চ্যালেঞ্জটা ছিল যে আমাদের আলহামদুলিল্লাহ ইনস্টা জব যে অ্যাপটা আছে, ভাইয়া প্রথমে বললো যে আমাদের দুইটা অ্যাপ, একটা ইনস্টা জব, একটা ইনস্টা হায়ার। তো ইনস্টা জব অ্যাপটা হচ্ছে স্টুডেন্টদের জন্য বা যারা পার্ট টাইম জব করতে চাচ্ছে তাদের জন্য। ইনস্টা জবের এমপ্লয়ি বাকেট অনেক হাই। আমাদের প্রথম মাসেই ছিল আমাদের 23,000। তখন আমরা চিন্তায় পড়ে গেছি যে এই 23,000 এমপ্লয়িকে আমরা কিভাবে জব মার্কেটে প্লেস করব বা তাদেরকে আমরা কিভাবে জব দিতে পারি। হ্যাঁ, এখন এটা কথা হচ্ছে আমার ফেব্রুয়ারি মাসের কথা। এখন জুলাই মাসে যে প্রবলেমটা ফেস করতেছি, আমাদের কাছে এমপ্লয়াররা আছে কিন্তু আমাদের স্টুডেন্টরা কাজ করতে খুব একটা আগ্রহী না। তারা রেজিস্ট্রেশন করে রাখছে, তারা অ্যাপ ইনস্টল করে রাখছে, তারা কমেন্টও করে আমরা কাজ করতে চাই, কিন্তু যখন অ্যাকচুয়ালি কাজ আসে, রিকোয়েস্ট আসে, তখন হচ্ছে তারা খুব স্পেসিফিক হয়ে যায় বা তারা খুব এই কাজটা করব না, মানে এটা করতে চাচ্ছি না, মানে খুব চুজি টাইপের হয়ে যায়। তো আমাদের কালচারে যে স্টুডেন্টদের যে কাজ করার যে মোটিভেশন, সেটা তো অ্যাকচুয়ালি আমাদের কালচারে নাই। আমরা তো আসলে গ্রাজুয়েশন কমপ্লিট করে সিভি রেডি করে তারপর জব করে অভ্যস্ত। হ্যাঁ, এখন যেটা আমরা করলাম, এইটা সলিউশন দেওয়ার জন্য আমরা একটা যেটা আমরা নর্মাল কালচারে যেটা আমরা করে থাকি, সিভি ড্রপ করে আমরা আমাদের অ্যাপের মধ্যে সিভি বিল্ডার অ্যাড করলাম, একদম ফ্রি। খুবই 5 মিনিটে ইজি স্টেপ দিয়ে আপনি একটা সিভি বিল্ড করতে পারবেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। আপনি সিভি বিল্ড করে আমাদের এখানে জব পোস্ট এখন হয়, এমপ্লয়াররা যারা ক্লায়েন্টরা আছেন বা এইচআর যারা আছেন ওনারা এখন জব পোস্ট করেন। জব পোস্ট করলে গিগ বেস জব, কোনো জব হচ্ছে 2 মাস 3 মাস বা 6 মাস 1 বছর এরকম জবগুলো, এই জবগুলো তারা পোস্ট করেন। এখন স্টুডেন্টরা কি করেন, ওখানে অ্যাপ্লাই করেন, যেহেতু এক ক্লিকে অ্যাপ্লাই করা যায়, ওখানে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করার পরে আমরা যখন আবার আমাদের অ্যাডমিন থেকে যখন ফোন দেওয়া হয় বা আমাদের বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে যখন ফোন দেওয়া হয় যে আপনি তো সিভি ড্রপ করেছেন, আপনার ইন্টারভিউ কল আছে অমুক দিন, তখন হচ্ছে তারা আবার রিসেন্টলি আমি কেজেটের জন্য, কেজেটের সেলস ফোর্স লাগবে 11 জন, জাস্ট এই গত কালকের ঘটনা। 11 জন সেলস ফোর্সের মধ্যে আমি 11 জন সেলস ফোর্স শর্টলিস্টেড করে তাদের সাথে গত পরশুদিন রাতে ফুল কনফার্ম হয়ে যে হ্যাঁ তারা 24 তারিখে 11 জন তারা ওখানে ইন্টারভিউ দিতে যাচ্ছে। ওনাদের 3টা শোরুমে এমপ্লয়ি লাগবে। ফাইন, আমরা শর্টলিস্ট করলাম, সিভি ড্রপ করা হয়েছে, শর্টলিস্ট করা হয়েছে, পাঠাবো তাদেরকে। ইন দ্য মিন টাইম হচ্ছে 6 জন নাই, মানে এমপ্লয়ি 6 জন নাই। তো এই জায়গাটাতে যে আমাদের যে একটা রেপুটেশন বা আমাদের ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনের যে আমাদের একটা টার্গেট থাকে, যেহেতু এখন আমরা ক্লায়েন্টের সাইড থেকে জব পোস্টের জন্য ফ্রি বা আমরা ক্লায়েন্টকে খুশি করতে চাচ্ছি আমাদের সার্ভিস দিয়ে, যে আমরা আপনাদের এমপ্লয়িকে খুব ভালোভাবে ব্লু কলার গুলোকে আমরা সাপ্লাই দিব, আপনাদের সাথে কাজ করব। হ্যাঁ, ওই জায়গাটা থেকে এখন যেটা হয় যে আসলে আমাদের অনেক এমপ্লয়ি আসছে কিন্তু প্রোডাক্টিভ এমপ্লয়ি রেডি করার জন্য এখন আমাদের মার্কেটে প্রচুর কাজ করতে হবে, অনেক ট্রেনিং এর ব্যবস্থা, সেশনের ব্যবস্থা, আর তাদেরকে গ্রাজুয়ালি হচ্ছে জব প্লেসে রেডি, জব প্লেসে আনার জন্য রেডি করতে হবে। হ্যাঁ, তো এই যে ফুল প্রসেসটা আমি যেটা প্রথমে বললাম, আসলে আমরা যেটা প্ল্যান করে নামি যে আমাদের তো অনেক এমপ্লয়ি আছে, ক্লায়েন্টদেরকে আমরা রিচ করতে পারলে, ক্লায়েন্টদেরকে কনভিন্স করতে পারলে তারা হচ্ছে আমাদের প্রোডাক্টটা ইউজ করবে, আমাদের সফটওয়্যারটা, আমাদের অ্যাপটা ইউজ করবে। কিন্তু এখন যেটা সমস্যা হয়ে গেছে, আমাদের এমপ্লয়িদেরকে রেডি করাটাও এখন আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। এখন মোট কথা আমাদের চ্যালেঞ্জ ক্লায়েন্ট সাইড থেকেও এমপ্লয়ি সাইড থেকেও, বাট প্রোগ্রেসিং, এটা চলছে। তো আমরা আশা করছি যে আমরা এটাকে অনেক ভালোভাবে ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এক্সেলেন্ট। ওকে,
চ্যালেঞ্জ গুলো শুনতে আসলে ভালো লাগে বুঝছেন, বিকজ ইউ গাইজ আর অ্যাকচুয়ালি ট্রাইং টু সলভ ইট। এবং স্টার্টআপ আসলে এইটাই, আসলে ইউ উইল বি ফেসিং চ্যালেঞ্জেস এন্ড ইউ উইল ট্রাই টু সলভ ইট অ্যাজ বেস্ট অ্যাজ পসিবল, তাই না? শুরুতে আমরা ভাবছিলাম যে কিরকম, যে হ্যাঁ লক্ষ লক্ষ ছেলে পেলে এদের চাকরি নেই, এটা চাকরি করবে, কিন্তু এদের পকেটে ভাব না থাকলে ওরা চাকরি করতে চায় না। এটা হচ্ছে বাংলাদেশি কালচার, তাই তো? এটা হলো প্রবলেম। মানে ভিক্ষা করতে চায় আর কি, ফাইনালি যে মানে বাপ মার কাছে ভিক্ষা করে। এম আই রাইট? জি ভাইয়া, জি ভাইয়া। কিন্তু এরকম না যে আমাদের 1 মাসের সেমিস্টার ব্রেক আছে বা 15 দিনের সেমিস্টার ব্রেক আছে, সো আমরা এখন একটু কাজ করি, আমাদের হয়তো 1/3 হলেও আমরা সেমিস্টার রেজিস্ট্রেশন ফিটা দিতে পারবো, এই যে একটা ইচ্ছে, এইটা তো আসলে ভাই আমাদের নাই। যারা গ্রাম থেকে আসে তারা বাপ মাকে ফোন দেয়, টাকা পাঠাও, রেজিস্ট্রেশন ফি দিতে হবে। তো এই কালচারটা বের হওয়ার জন্য আমাদের অ্যাকচুয়ালি এটা সলিউশন আমরা প্ল্যান করছি। আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে যে তাদেরকে মোটিভেশন দেয়া বা এই কাজগুলোতে আমরা এখন ফোকাসড, প্ল্যানিং এর মধ্যে আছে। তো এগুলো ইনশাআল্লাহ আমরা করবো ভাইয়া। কুল বিল্ডস। আমার সাজেশন হচ্ছে কিছু হিরো ক্যারেক্টার বিল্ড আপ করেন, যারা বেসিক্যালি দোজ হু উইল শো দ্যাট যে দে আর অ্যাকচুয়ালি টেকিং কেয়ার অফ দেমসেলভস। ওকে, এরকম কিছু হিরো ক্যারেক্টারের প্রমোশন করতে পারেন। হ্যাঁ, আমি আমার বাসার থেকে টাকা নিই না, এরকম আর কি, বুঝছেন? সো alright, so we'll talk about this one definitely inshallah. So আরেকটা কোশ্চেন, এরপর আমি আরেকটা কোশ্চেন করবো সবাইকে, তার মধ্যে থেকে আবার। সো নাজমুল প্লিজ, চ্যালেঞ্জটা কি বলেন? জি ভাইয়া, চ্যালেঞ্জ তো আসলে অনেক, কুলসুম আপুর মতো করে বলতে হয়। সো কিছুটা সিমিলার। ব্যাপারটা হচ্ছে যে আমাদের ম্যান পাওয়ার আছে হিউজ, বাট ওই যে মানে তারা আসলে কতটুকু আগ্রহী কাজের প্রতি, তাদের কতটুকু ডেডিকেশন আছে, এই ব্যাপারগুলো নিয়ে বেশি প্রবলেম হয়। আমাদের ক্লায়েন্ট এন্ডেও বেশ কিছু প্রবলেম আছে, সেগুলো হচ্ছে যে ট্রাস্ট একটা ইস্যু আছে। আমি যাকে দিচ্ছি সে কতটুকু ভেরিফাইড, তার ব্যাকগ্রাউন্ড চেক করা আছে কিনা, সে আদৌ মানে প্রফেশনাল কিনা, তার কাজের কোয়ালিটি কেমন, এই জিনিসগুলো যেমন উনি সামনাসামনি না দেখে কিন্তু বুঝবে না। সো আমাদের যেটা হয়, আমরা তাদেরকে কথার মাধ্যমে এটা তাকে আগে কনফার্ম করতে হয় যে আমি যাকে দিচ্ছি সে আপ টু দ্য মার্ক এবং আপনার রিকোয়ারমেন্ট গুলো সে প্রপারলি ফুলফিল করতে পারবে, এই জিনিসটা তাকে আগে অ্যাসুরেন্স দিতে হয়। দেন হচ্ছে উনি সার্ভিসটা আমাদেরকে কনফার্ম করেন। তো এটা একটা ব্যাপার, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, কাস্টমারকে এই জিনিসটা ফিল দেওয়া যে আপনি যাকে নিচ্ছেন সে আপনার রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে পারবে। এটা একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে যে যাদেরকে আমরা দিচ্ছি তাদের হচ্ছে ম্যাক্সিমাম সময় কমিটমেন্টে ঠিক থাকে না। দেখা যায় যে সত্যি কথা বলতে কি ভাই, আমরা তো সমাজের দুইটা ডিফারেন্ট শ্রেণী নিয়ে কাজ করছি। একটা হচ্ছে একদম লোয়ার মিডল ক্লাস বা লোয়ার ক্লাস, আর একটা হচ্ছে একদম এলিট ক্লাস। তো এই দুইজনের মধ্যে আসলে ম্যাচ করাতে গিয়ে মাঝখানে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো যেটা হয়, আমাদের যারা কেয়ার গিভার আছে তারা ম্যাক্সিমামই হচ্ছে প্রফেশনাল না। তাদের বিহেভিয়ারের কারণে বলি, এটা আমরা কাজের ক্ষেত্রে না, তাদের বিহেভিয়ার বা তাদের ম্যানারটা এই ব্যাপারে আমাদের দেশে আসলে ওইভাবে গ্রো করে নাই যে এটা একটা মহৎ পেশা, এটা সেবা, সো আপনাকে ওই মেন্টালিটি ধারণ করতে হবে, এই ব্যাপারটা খুবই কম। আর ক্লায়েন্টের দিক থেকে তারা হচ্ছে যে এই জিনিসগুলোকে মেনে নিতে চায় না, যে মানুষটা আমার মাকে সেবা করতেছে, এই মানুষটা যে একটা খুব ভালো কাজ করতেছে, বা আমার এটা মানে খুব আপন একজন মানুষ হইলেও এই কাজগুলো করতো না, সামান্য কিছু টাকার বিনিময়ে হলেও আমি এরকম একটা সেবা পাচ্ছি, এই জিনিসটা অনেক ক্লায়েন্টও বুঝতে চায় না। তো তারা যেটা করে, তাদের সাথে এমন ধরনের আচরণ করে যেগুলো আবার তারা আমাদের কেয়ার গিভাররা সেটা সহ্য করতে পারে না। তো এই জায়গাগুলোতে আমাদের বেশ কিছু প্রবলেম ফেস করতে হয়, এবং এখানে আমাদের অনেক সময়ও চলে যায় এদেরকেই ম্যানেজ করতে। দেখা যায় ক্লায়েন্টকে বোঝাতে হচ্ছে যে স্যার উনি এই ব্যাপারটা এইভাবে বুঝেছে, আবার কেয়ার গিভারকে বোঝাইতে হয় যে স্যার তো এই জিনিসটা এইভাবে চাচ্ছে, আপনি যদি এইভাবে করেন। তো এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমরা যখন মানে শুরু করি, শুরুর দিকের কথা যদি বলি, তখন যেটা হইতো যে মানে ক্লায়েন্টরা আমাদেরকে তো চিনে না। প্রথমে হচ্ছে যে তাদেরকে তো আমাদের ওই জায়গাটা আগে তৈরি করতে হবে যে আমরা ফিল্ডে আছি। আমাদেরকে প্রচুর মিথ্যা কথা বলতে হয়েছে ভাই, সত্যি কথা যেটা, প্রচুর মিথ্যা কথা বলতে হয়েছে এরকম ভাবে যে আমরা অনেক বছর ধরে কাজ করতেছি, আমাদের অনেক ক্লায়েন্ট আছে, আমাদের হচ্ছে যারা কাজ করে তারা আমাদের সাথে অনেক বছর ধরে কাজ করতেছে, এই ব্যাপারগুলো বলে 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 কনভিন্স করতে হইতো। ওখান থেকে দুই একটা ভালো সার্ভিস হয়ে গেলে দেন তারা আস্তে আস্তে রেফার করতো।
সো এই যে রেফারেল যে সার্ভিসের ব্যাপারটা, এটা আনার জন্য আমাদেরকে অনেক ক্লায়েন্টের সাথে অনেক কিছু বলতে হয়েছে, যার ফলে ফাইন, সরি, এগুলা আবার বলেন না করে, ঠিক আছে? না এটা এটা পোলাপাইন বিদারুণ সত্যি কথা। ঠিক আছে, স্টুডেন্টদের জন্য পারফেক্ট, থ্যাংক ইউ। তো সেই ক্ষেত্রে তো আমার মনে হয় তন্ময় অনেক সুখে আছেন। অনেক সুখে আছেন। আচ্ছা, অ্যাকচুয়ালি জানি না অ্যাড করি, আমরা যখন শুরুতে মানে সকল স্মল টু মিডিয়াম অনলাইন মানে সকল ধরনের বিজনেস নিয়ে যখন কাজ করতাম, মানে এই ধরনের প্রবলেম ফেস করতে করতে আসলে ডোমেইনটা ছোট করে আনা হয়েছে, যে নিশ একটা মার্কেটে আগে এক্সপ্যান্ড করার ট্রাই করতেছে, এই কারণেই আসলে। রাইট, কারণ অন্যান্য জায়গায় গেলে, যেমন আমি আপনার সিস্টেম কালকে ভিডিও দেখছিলাম, তো তখন আমার কাছে মনে হচ্ছিল আমার একটা ওই যে ইলেকট্রনিক্স এর ব্যবসায়ী আছে, ও তো ইউজ করতে পারে এটা, তাই না? সো করতে পারে না ছেলে? হ্যাঁ ভাই, ইউজ করতে পারে, ইউজ করেও, কয়েকজন আছে ইউজ করে, বাট আমরা আর কি ওই নিশে ওইভাবে মার্কেট করি না। কেউ যদি রেস্টুরেন্টে কেউ যদি এসে ইউজ করে করতে পারে, করতে পারবে চাইলে। হ্যাঁ, ফাইন, আই নো দ্যাট, বিকজ ওদের তো মেইনলি প্রবলেম হচ্ছে ওদের পোর্টাল প্ল্যাটফর্ম নাই, ওরা ফেসবুক থেকে সেল করে, তো তাহলে তো আপনার মাধ্যমে সেল করাই বেটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি একটু ফাইনাল কোশ্চেন, সেটা হচ্ছে কি, হাউ আর ইউ হ্যাভিং দিস অপারেশনাল প্ল্যান, যেটা আসলে প্রফিট ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে কার্যকরী কিছু করছে, মানে প্রফিটের সিচুয়েশন কি আর কি? ওকে, আমাদের অনেস্টলি আমরা এখনো ভাই বার্ন করতেছি, সো এক্সপেনশনের জন্য প্লাস ডেভেলপমেন্টের একটা বিষয় আছে, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, প্ল্যাটফর্মের যেগুলো আর কি ফিচার রিকোয়েস্ট আসে কন্টিনিউয়াসলি বার্ন করতেছি। আমরা যদি চাই ইটস লাইক যে ডেভেলপমেন্ট বা হচ্ছে মার্কেটিং আমরা যদি কমাই দিই, ব্রেক ইভেনে রিচ করতে পারবো, বাট এক্সপেনশনের জন্য আমরা বার্ন করতেছি আর কি। সো প্রফিট ম্যাক্স, সেটা আমি একটা কোশ্চেন করছি। একটা হচ্ছে আপনি যেটা ডেভেলপমেন্ট করছেন, সেটা আপনাকে অবশ্যই আলসে দ্যাট অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলেন, ওটাকে অ্যাসেটে ক্যাপিটালাইজ করতে হবে, যেটা আপনি ডেভেলপমেন্ট কস্ট। সো কোম্পানি করলে কিন্তু এটা মাথায় রাখবেন যে আপনার যে ডেভেলপারের স্যালারি বা আপনার কোড বেস বিল্ড আপ করার জন্য যা যা লাগছে সব কিন্তু আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সো এটা আমার প্রফিট এন্ড লস স্টেটমেন্ট আসতেছে না, বাট প্রফিট এন্ড লস স্টেটমেন্ট আসতেছে মেইনলি আপনার মার্কেটিং খরচ। সো এটা কি এমন জায়গা আছে যে আপনি স্টিল ইউ হ্যাভ টু বার্ন মোর টু গেট লেস রেভিনিউ? না ভাই, এখন মার্কেটিং স্ট্র্যাটেজিতে যদি এক্সাক্ট ফিগারসেও যাই, ইটস লাইক আমার ক্যাক এখন কাস্টমার অ্যাকুইজিশন কস্ট হচ্ছে অ্যারাউন্ড 4,500 টাকা, যে একটা নিউ লোকেশন 4,500 টাকা খরচ করলে আমার অনবোর্ড হচ্ছে। আর আমার মান্থলি এভারেজ বাস্কেট সাইজ হচ্ছে একটা লোকেশন থেকে 1,000 টাকার মতো। সো ও যদি আর এলটিভি মানে তার হচ্ছে লাইফ টাইম ভ্যালু মোটামুটি আমি 18 মাস ধরি, আমাদের চার্ন রেট সব হিসাব করে আর কি 18 মাস। সো ইটস লাইক একটা কাস্টমার অনবোর্ড হইলে 5th মান্থ থেকে আমি প্রফিটেবল। ওকে, সো ওভারঅল প্রফিটেবল একটা পজিশনে আছে আর কি, নেট পজিটিভ। গুড, আলহামদুলিল্লাহ। তো এটা এখন ইনভেস্টররা কি, মানে এটা নিয়ে ইনভেস্টরদের কোনো কমপ্লেন আছে কিনা? আর দে টকিং অ্যাবাউট? না, এটা ভাই ভেরি স্যাটিসফাইং। মানে আমাদের এখন ক্যাক টু এলটিভি রেশিও অ্যারাউন্ড 1:6, যেটা ভেরি হেলদি, ভেরি স্ট্যান্ডার্ড, ভেরি হেলদি। হ্যাঁ, গুড। তাহলে হচ্ছে আপনার মানে ইউ আর অন দ্য ওয়ে অফ ম্যাক্সিমাইজিং ইউর নেট প্রফিট ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, হ্যাঁ নিশ্চয়ই ভাই, যেমনি পারেন তেমনি করতে হবে এটা। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা রিচ করতেই হবে, কোনো দয়া মায়া নাই। আচ্ছা, ফাইন। পুতুল, আপনার কি অবস্থা বলেন? প্রফিট তো এখন তো দূরের কথা, কিন্তু হাউ আর ইউ ম্যানেজিং দ্য অপারেশনাল থিংস? ভাইয়া, আমার এখানে যে ব্যাপারটা হয়েছে যে আমার রেভিনিউ মডেল, বারবার আমি বলি আমার প্ল্যান এবং এক্সিকিউশন টোটালি ডিফারেন্ট হয়ে যায়। তো আমার এখানে রেভিনিউ মডেল প্রথমে ছিল একটা পার আওয়ার, যেই রেটটা আছে আমাদের 169 টাকা। এই রেট, এখান থেকে আমাদের 15 to 17% একটা কমিশন বা সার্ভিস চার্জ হচ্ছে আমরা কেটে রাখি। এটা ছিল আমাদের ফার্স্ট এবং অনলি ওয়ান রেভিনিউ মডেল। আফটার দ্যাট আমাদের এখন রেভিনিউ মডেল হচ্ছে তিনটা, একটা জব পোস্ট, একটা আওয়ারলি রেট থেকে কমিশনটা, এবং আর একটা ভেরিফিকেশন ফি, যেটা হচ্ছে এমপ্লয়ি সাইড থেকে ইনস্টাজব অ্যাপের মধ্যে থেকে যে রেভিনিউটা আসে। হ্যাঁ, তো আমাদের তিনটা রেভিনিউ হওয়াতে আমাদের রেভিনিউ মডেলে ভালো একটা ইম্প্যাক্ট পড়েছে। তো রেভিনিউ আমাদের যেটা আসতেছে, এখান থেকে যদি আমি ডেভেলপমেন্ট কস্ট বাদ দিই, তাহলেও আমরা এখন ব্রেক ইভিনে নাই।
আমাদের বার্নটা বেশ ভালোই যাচ্ছে। তো দুই সাইডে ক্লায়েন্টকে অ্যাকুইজিশন করতে আমাদের বার্নটা বেশ ভালোই যাচ্ছে, এবং যেহেতু আমরা রিসেন্টলি অফিস নিলাম, তো সবকিছু মিলিয়ে আমাদের বার্নের সাথে আমাদের রেভিনিউ যেটা আছে সেটা যদি আমরা ম্যাচ করে ব্রেক ইভেন বা প্রফিটে যেতে চাই, তাহলে আমাদের মনে হয় আরো 3 থেকে 6 মাস লাগবে। ও তাহলে তো অনেক কম, আলহামদুলিল্লাহ। কম? অনেক কম সময়। এক্সেলেন্ট। আমার মনে হয় আপনার আসলে ফোকাস করা উচিত এই জায়গাটাতে, কারণ ইনভেস্টমেন্টের সিনারিওটা আসলে খুবই খারাপ। এন্ড তাও ধরেন ইনভেস্টমেন্ট যদি আসেও, আপনি যদি এটাকে ম্যানেজ করার মতো অবস্থা নিয়ে যেতে পারেন, তাহলে অনেক বেশি ইনভেস্টমেন্ট আসবে ইফ ইউ ক্যান ম্যানেজ ইন 6 months। হ্যাঁ, আমি এই জন্য এই মুহূর্তে কোনো ইনভেস্টরদেরকে পিচ করছি না, কারণ আমি চাচ্ছি একটা 1 বছর একটা রেভিনিউ নিয়ে তারপরে আমি ইনভেস্টরদেরকে ফেস করতে। তাহলে যেটা হবে যে আমি তখন এক্স্যাক্টলি পিকচারটা দেখতে পারবো যে আমার ইনভেস্টমেন্টটা আসলে আমি এক্স্যাক্টলি কোন কোন খাতে আমি বার্ন করলে কেমন স্কেল আপ হবে, ওইটা আমার জন্য একটু শিখার আমার মনে হয় দরকার আছে। তো এখন যেটা হচ্ছে, আলহামদুলিল্লাহ আমার এখন ব্যাংক ব্যালেন্সে আমরা ওই টার্গেটটা ফুলফিল করতে পারবো ইনশাআল্লাহ। তো যে কারণে আমরা একটু নিজেরা শিখতেছি আর প্ল্যান চেঞ্জ করতেছি। আমরা প্রতিদিন প্ল্যান চেঞ্জ করি ভাইয়া। না, ভালো, ভেরি গুড। আপনি অনেক সাহসী হয়েছেন, এটা একটা গুড পার্ট, তাই না? এটা একটা বেস্ট পার্ট। না ভাইয়া, সাহসী আপনি কিভাবে বলেন? আপনি আমাকে বলেন, আমি পরশুদিন আপনাকে মেসেজ করি যে ভাইয়া লিগ্যাল পেপারে কাজ করবো কিনা। মানে আমি কোনো ডিসিশন নেওয়ার আগে আমি আপনাকে আস্ক করি যে এটা কি আমি এখন করব বা করা উচিত কিনা। তো এখনো অতটা ইন্ডিপেন্ডেন্ট হইনি। ওকে, ভেরি গুড। হইতে হবে। আমি এটা পরে আরো উদ্দেশ্যে অন। সো থ্যাংক ইউ পুতুল। এবার সোহান, আমি তো নাজমুল, আমি আপনারটা অনেকটাই জানি, বাট বলেন, আপনি ভালো করে বলেন আসলে চ্যালেঞ্জ মানে অপারেশনাল কি কি অবস্থা, ব্রেক ইভেন কেমনে রিচ করতেছেন, বা আসলে হোয়াট ইজ ইউর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন? ফাইন্যান্সিয়াল সিচুয়েশন তো ভাইয়া ওই যে যেটা বললেন আপনি তো সবই জানেন, তারপর ছোট করেই বলি। বিষয় হচ্ছে আমাদের রেভিনিউ আছে, বেশ ভালো একটা রেভিনিউ আসে, বাট এই ব্যাপারটা হচ্ছে আমাদের ওরকম স্ট্রং টিম না থাকার কারণে আমরা জিনিসগুলোকে ম্যানেজ করতে পারছি না। আমাদের ধরেন হচ্ছে যে আমি যদি একা জিনিসটাকে হ্যান্ডেল করি, তাহলে আমি 10টা ক্লায়েন্টকে সার্ভ করতে পারবো। সো আমার এটাকে যদি, যেহেতু আমরা এটা যে সার্ভিসটা আমরা দেই, এটা আসলে ডিরেক্ট অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে ডিরেক্ট কেউ বুক করে সার্ভিস নিয়ে নিবে, এটা এখন আর আমি আশা করি না। এটা যদিও শুরু থেকে আশা ছিল। এখন যেটা আমি ফিল করি সেটা হচ্ছে যে এই সার্ভিসটা নেওয়ার আগে মানুষ 10 মিনিট কথা বলবে, তার একটা ট্রাস্ট বিল্ড হবে, দেন সে সার্ভিসটা নিবে। সো ওই জায়গা থেকে আমি যেটা মানে বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আমার এখানে মানে আমার মতো আরো 4-5 জন মানুষ লাগবে যারা এই ট্রাস্ট বিল্ডিং এর কাজটা করবে ওভার দ্য ফোনে। সো আমি যদি ইন্ডিভিজুয়াল হিসাব করি, তাহলে যদি আমি 5 জন লোক থাকে, তাহলে আশা করি যে আমি 50টা ক্লায়েন্টকে সার্ভ করতে পারবো। সো 50টা ক্লায়েন্টকে যখন আমি সার্ভ করতে পারবো, তখন আমার এই রেভিনিউটা এখন যা আছে তার থেকে 5 গুণ হবে। সো এখন ওইটার চেষ্টায় আছি আর কি। আপাতত যেই রেভিনিউ আসতেছে এটা দিয়ে মানে চলে যাচ্ছে, কিন্তু ফার্দার ডেভেলপমেন্টের জন্য বা বিজনেসটাকে গ্রো করার জন্য আসলে ওইভাবে এখনো কিছু হয়নি। বাট আমরা তো ইতিমধ্যে একটা ইনভেস্টমেন্টও নিয়েছি, সো ওইটা নিয়েও চিন্তা করতেছি, এবং ওইটা নিয়ে কিভাবে বিজনেসটাকে গ্রো করানো যায় সেটাও চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ সামথিং গুড উইল কাম সুন। হ্যাঁ, ওখানে আমি একটু অ্যাড করি নাজমুল ভাইয়ের সাথে, যেহেতু আমাদের সার্ভিস দুইটা বোথ সাইড সার্ভিস, তো এখানে ভাইয়া আমি একমত যে আমাদের প্রচুর জনগণের সাথে কথা বলতে হয়, এবং এই দুই সাইডে কথা বলা বা লিড জেনারেট করে লিডদের সাথে কথা বলার জন্য হিউম্যান রিসোর্স বেশ লাগে। নর্মালি যেটা হয় যে একটা টেক স্টার্ট আপ যদি আমরা শুধু টেক বেস থাকি, শুধু সফটওয়্যার সার্ভিস দেই, তাহলে যতটা ইজি থাকে, কিন্তু আমাদেরটা হয়ে গেছে প্ল্যাটফর্মও মেনটেন করতে হয়, আবার জনগণও ম্যানুয়ালি মেনটেন করতে হয়। এখানে আসলে হিউম্যান রিসোর্স এবং অপারেশনাল যে চ্যালেঞ্জ, অ্যাকচুয়ালি এখন আমাদের মনে হচ্ছে আমরা আসলে মার্কেটে মানে এখন মার্কেট থেকে বের হওয়ার কোনো অপশন নাই, এবং মার্কেটে টিকতে হলে আগাইতে হবে, আর কোনো অপশন নেই। I got it. So জিনিসটা আসলে কি, জিনিসটা বলি, আপনাদের
তিনজনের সেলসে প্রচুর ফ্রিকশন আছে। ফ্রিকশন হচ্ছে গিয়ে মানে এক্সাক্ট সেলসটা অকার করতে মাঝখানে অনেকগুলো আপনার ব্যারিয়ার আছে, যেটার কারণে আসলে আপনার কথা বলতে হয়, অফার দিতে হয়, পটাইতে হয়, অনেক কিছু করতে হয়। সো এটা আসলে স্টেপটা আসলে এরকমই। আপনি কি মনে করেন যে উবার প্রথম দিন থেকে ফ্রিকশনলেস সেলস পাইছে? উবারকে বেসিক্যালি আপনার, হ্যাঁ দ্যাটস ট্রু, মানে এইরকম আমাদের মতো বাঙালি ছেলে ফোন কল করে তারা কাজ করতে হয় না, বিকজ দে হ্যাভ দেয়ার মার্কেট রেডি, যারা আপনার টেকনোলজি বিশ্বাস করে, দে ওয়ান্ট টু গেট দ্যাট। সো বাট অ্যাগেন আপনাদের যে জায়গাটা মানে পাঠাওকে বেশি বেগ পাইতে হয় নাই, বাট পাঠাওকে বেগ পাইতে হয় ড্রাইভারদের সাথে কথা বলতে হচ্ছে রেগুলার বেসিসে, ড্রাইভারদেরকে বুঝাইতে হয়। এখন উবারকেও এটা করতে হয়, ড্রাইভারদেরকে প্রমোট করার জন্য, ড্রাইভারদের মোটিভেট রাখার জন্য দে ডু এ লট অফ থিংস। বাট এখন যেটা হচ্ছে গিয়ে আপনারা দুজনেই তো নিউ মার্কেটে সার্ভ করছেন, যেটা আপনার যেটার আস্তে আস্তে করে এটা ফ্রিকশনলেস হয়ে যাবে। একটা সময় আসবে যখন পিপল উইল বি আপনার একটা ক্লিক করবে এবং ক্লিক করে আপনার কাজের লোক নিয়ে নিবে। ওকে ফাইন। সো আমি কিছু নতুন কিছু টেকনিক শিখতেছি আপনাদের জন্য, আমি আই হ্যাভ সিন, আমি আপনাদেরকে বলবো আমি কিছু, ঠিক আছে? সো আইল বি টেলিং আবাউট। তন্ময় বলেন। ভাই আমি একটু ভাবলাম যে অ্যাড করি, সেটা হচ্ছে যে নাজমুল ভাই যেটা বললেন যে আমি যেখানে 10 জনকে সার্ভ করতে পারতেছি, আরেকজন সেটা হয়তো পারতেছে না বা হয়তো ওই জায়গাতে নাই। এটা আসলে আমরাও অনেক ফেস করছি যে আমি যেভাবে ক্লায়েন্টকে সার্ভ করি, আমার সেলস পার্সনটা সেভাবে সার্ভ করতেছে না, বা পুতুল আপু যদি যে এমপ্লয়ি হায়ার করতে চাচ্ছে সে আমাদের থ্রুতেই হায়ার করুক, সেই রিলায়েবিলিটিটা সেলস পার্সনটা দিতে পারতেছে না। এটা ফেস করার পরে আমরা দেখছি সবচেয়ে বেশি ইফেক্টিভ মেথড হচ্ছে কমিশন। মানে সেলস পার্সনের যদি কমিশন থাকে একটা, যে তুমি এইটা সেল করতে পারলে, এই কেপিআই মিট করতে পারলে তুমি এই কমিশনটা পাবা। আমরা মোটামুটি কমিশন স্ট্রাকচার দাঁড় করানোর পরে এখন মোটামুটি একটা বিগ সেলস টিম আমাদের কাজ করে এই কমিশন স্ট্রাকচারের উপরেই দাঁড়ায় আছে, এবং মোটামুটি বেশ ইফেক্টিভ ওয়েতেই জিনিসটা স্ট্রাকচার করা গেছে আর কি। গ্রেট, ওকে ফাইন। আপনার ফাউন্ডার গিভিং ফাউন্ডার সাজেশন, ওকে। সো সেলস কমিশন নিয়ে চিন্তা করতে হবে কুলসুম আর সোহান, ঠিক আছে? ইউ ক্যান হ্যাভ দিস, ওকে। আমরা সামনে আরো গোল টেবিল কিছু মিটিং করব আমাদের প্রবলেম গুলো নিয়ে সামনে, বাট আমি এখন তিনজনকে থ্যাঙ্কস দিচ্ছি, এ লট অফ থ্যাঙ্কস। আমার কোশ্চেন শেষ। আমি মনে হয় আমার ক্লাসের ছেলেপেলেদেরকে যে শিখাচ্ছিলাম সেটা মোটামুটি আমার জন্য শেখানো হয়েছে, ঠিক আছে? সো আমি একটু স্টুডেন্টদের মধ্য থেকে আপনাদের একজন কোশ্চেন করেছিলেন, হ্যাঁ এআই পর, হ্যাঁ আপনি কোশ্চেন করতে পারেন প্লিজ। হ্যাঁ ফার্স্টার। হ্যাঁ আমার কোশ্চেন হচ্ছে কুলসুম আপুকে ওনার ইনস্টা হেয়ার নিয়ে। সেটা হচ্ছে যে আপনার কুলসুম আপু, আপনি যে ইনস্টা হেয়ারের কথা বলছেন যে একসাথে আপনার এখানে প্রায় বলছেন প্রায় 23K ক্যান্ডিডেটস আপনার অ্যাপ্লাই করে ফেলছে, তো এই অ্যাপ্লাই গুলো আপনি সর্ট কিভাবে করেন? এতগুলো অ্যাপ্লাই করতেছে, এগুলো সর্ট আউট কিভাবে করতেছে বিষয়টা? থ্যাংক ইউ ভাইয়া। আমাদের ইনস্টা হায়ার অ্যাপটা হচ্ছে ক্লায়েন্টদের জন্য। একবারে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে আপনি রিয়েল লোকেশনে একজন এমপ্লয়ি হায়ার করতে পারবেন, অ্যাজ লাইক উবার অ্যান্ড পাঠাও। আপনি একটা পাঠাও গাড়ি কল করলে যেভাবে চলে আসে রিয়েল টাইমে ইনস্ট্যান্টলি, ওরকমই। প্ল্যানটা বুঝছি, আমি বলতে চাচ্ছিলাম যে যখন ব্যাক এন্ডের কাজ, যেটা ব্যাকের ভিতরে, যেটা হচ্ছে আপনাকে যখন অ্যাপ্লাই করতেছে ক্যান্ডিডেটরা, হ্যাঁ ক্যান্ডিডেটরা তো আপনাকে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতেছে, না হলে তো আমি দেখতে পাবো না ক্যান্ডিডেটদের। তো ক্যান্ডিডেটরা যখন অ্যাপ্লাই করতেছে ওগুলো থেকে আপনি সর্ট আউট কিভাবে করেন যে এই ক্যান্ডিডেট গুলো ভালো হবে বা এই ক্যান্ডিডেট ভালো হবে, এই জিনিসটা কথা বলতে চাচ্ছি। আপনি যেটা অ্যাসেসমেন্টের কথা বলছেন যে আমি তাদেরকে অ্যাসেসমেন্ট কিভাবে করি, আমরা এখন যেটা অ্যাসেসমেন্ট করতে শর্ট একটা 2 মিনিট বা 5 মিনিট একটা কলের মাধ্যমে আমরা তাদেরকে অ্যাসেসমেন্ট করছি, হ্যাঁ। এবং সেটা ওনারা আমাদেরকে ভেরিফিকেশন রিকোয়েস্ট পাঠায়, ভেরিফিকেশন রিকোয়েস্ট পাঠালে আমরা তাদের সাথে কথা বলি। আমাদের প্রতিদিনে এমপ্লয়ি যারা রিকোয়েস্ট পাঠায় আমরা প্রতিদিন তাদের সাথে কথা বলে তারপর আমরা তাদেরকে ভেরিফাই করি, আর নয়তো আমরা ক্যান্সেল করে দিই। এখন এইটা হচ্ছে আমাদের এরকম একটা ম্যানুয়াল সিস্টেম, বাট পরে আমরা এটাকে আরো অটোমেটেড করব আর আপডেট করব ইনশাআল্লাহ। আপু ব্রেনের এআই যেটা করতেছে, মানে আমার কাছে একটা এআই আছে যেটা আমি বানাইছি, সেটা হচ্ছে আমার সফটওয়্যার, সেটা আমি আলাদা হিসাব সেটা বলতেছি না। সেটা কাজ হচ্ছে যে আপনি ধরেন 1000টা ক্যান্ডিডেট তাদের সিভির জন্য অ্যাপ্লাই করলো, তো আপনি ধরেন আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, ধরেন ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য অ্যাপ্লাই করলো, তো ধরেন 1000টা সিভি তো আপু দেখে দেখে তো সর্ট করা যাবে না, ঠিক আছে? হইতে পারে আপনি ওখান থেকে 5 জনকে নিবেন, তো এটার জন্য 1000 যখন অ্যাপ্লাই করবে আমার সফটওয়্যারটার কাজ কি আপনি 1000টা সিভি সফটওয়্যারে একসাথে আপলোড করতে পারবেন। ওখান থেকে আপনি জাস্ট ক্রাইটেরিয়া বলে দিবেন, আমার ব্যাক এন্ডে সব ক্রাইটেরিয়া লেখা আছে, বা আপনি ম্যানুয়াল ক্রাইটেরিয়া দিতে পারেন যে এগুলো হইতে হবে,
ফ্রন্ট এন্ড হইতে হলে। তো সেই 1000টা থেকে টপ 5 আপনাকে বের করে দিতে পারবে। তো আমি এটার জন্য আপনাকে বলতে চাচ্ছিলাম আর কি বিষয়টা যে এটা আই গেস আমি একটু উত্তর দিই কুলসুমের জন্য। সেটা হচ্ছে গিয়ে আসলে তো দে আর নট অ্যাপ্লাইং স্পেসিফিক একটা জবের জন্য করে না, তারা আসলে পার্মানেন্টলি প্ল্যাটফর্মে জয়েন করে। এম আই রাইট কুলসুম? এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং আমরা প্রথমে সিভি তাদেরকে বিল্ড করতে হয় না ঢোকার সময়, তারা জাস্ট রেজিস্ট্রেশন করে এবং পরে তারা সিভি বিল্ড করে। তো যাতে আমাদের যেহেতু নতুন সফটওয়্যার, একজন ঢোকার সময় যদি 10টা স্টেপ পার করে সিভি বিল্ড করে তারপরে আসে বা সিভি ড্রপ করে, অনেকে ভাইয়া সিভিই নাই। আমাদের যখন আমরা যখন সিভি আপলোড করার কথা বলেছি তাদের কিন্তু সিভিই নাই, তখন আমরা সিভি বিল্ডার দিয়েছি। তো আমরা প্রবলেম দেখতেছি, সলভ করতেছি, যে তন্ময় ভাইয়ার মতো আর কি, ফিচার আপডেট চলছে। right, good. Okay, so thank you for this question. So আপনার পরে কখনো আরো বেশি কোশ্চেন থাকলে I will take this question. আর কারো কোনো প্রশ্ন আছে? একজন কোশ্চেন করছিল, পুতুল আপনি কি শুধু ঢাকাতেই করছেন নাকি ঢাকার বাইরে আছেন? আমাদের নিয়ত ছিল একদম সার্ফ একটা নিয়ত ছিল যে আমরা ঢাকার মধ্যেই করব, কিন্তু না, আমাদের সার্ভিস ফুল মানে বিডিতে চলতেছে এখন। আমরা এটাকে থামানোর আমাদের কোনো অপশন নেই। আমরা সার্ভিস বন্ধ করে রাখতে পারি লোকেশন ওয়াইজ, কিন্তু সেটা আমরা করছি না। চিটাগাং এ এবং হচ্ছে যেগুলো সিটি যেগুলো আছে বিডিতে, এই জায়গাগুলোতে বেশ ভালো তারা অ্যাপ ইনস্টল করতেছে, সার্ভিস নিতেছে। ওকে ওকে ওকে, গুড। আর কারো কোনো প্রশ্ন আছে? এটাতে ভাইয়া বেশি হচ্ছে যারা মানে জব সার্কুলার পোস্টিংটা বেশি হচ্ছে অল ওভার দ্য কান্ট্রি। জব সার্কুলার পোস্টটা সেটা চিটাগাং, রংপুর এই জায়গাটাতে বেশি হচ্ছে। ফাইন, আমার মনে হয় স্টুডেন্ট আর কোনো কোশ্চেন করবে না, করলে আমার সময় নেই। আমি টু ফিনিশ ইট অ্যাট এক্স্যাক্টলি 10:30-তেই। সো আমি একটু লাস্ট টাইম একটু বলবো যে সবাইকে 1 মিনিট করে টাইম দিচ্ছি টু মেক শিওর, মানে নতুন উদ্যোক্তাদেরকে তন্ময় আসলে কি বুদ্ধি দিবেন? কি বুদ্ধি দেব, আমি বলবো যে লেগে থাকা ভেরি ইম্পর্টেন্ট একটা। আমার এখানে বেশিরভাগই আইডিয়া স্টেজে আছে, সো ছাত্ররা, সো আইডিয়া স্টেজ ছাত্রদেরকে তাহলে ব্রেস ইয়োরসেলফ, দ্য জার্নি ইজ লং, ইটস হার্ড বাট ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ভেরি মাচ ফান অ্যাজ ওয়েল। আমি অনেক এনজয় করাটা ইম্পর্টেন্ট, আর লেগে থাকতে হবে। আর মার্কেট কি ফিডব্যাক দিচ্ছে সেটা কন্টিনিউয়াসলি শুনতে হবে। মার্কেটের কথা শুনলে আই গেস রেজাল্ট সবসময় পাওয়া যায়। সো আর অল দ্য বেস্ট সবাইকে। থ্যাংক ইউ তন্ময়। পুতুল? তন্ময় ভাইয়ের সাথে অ্যাড করে বলি, সাজেশন নিতে হবে, প্রচুর সাজেশন নিতে হবে, সমালোচনা অ্যাকসেপ্ট করতে হবে, এবং যেহেতু আইডিয়া স্টেজে আছে স্টেপ নিতে হবে, ছোট স্মল স্টেপ হোক কিন্তু প্রোগ্রেস মুভ করতে হবে, স্টেপ নিতে হবে এবং ফরওয়ার্ড। জাস্ট আইডিয়াতে বসে থাকলেই হবে না, মাঠে নামতে হবে, রিস্ক নিতে হবে, কাজ করতে হবে। ওকে, থ্যাংক ইউ। লেগে থাকতে হবে, মাঠে নামতে হবে। আচ্ছা, ফাইন। তাজমুল, আপনাদের দীর্ঘ সময় লেগে আছেন, and you will be solving this problem, I hope, ইনশাআল্লাহ। ওদেরকে কি বুদ্ধি দিবেন বলেন? আমি বেশি কথা না বলে একটা কথা বলতে চাই সবাইকে, যে মেন্টাল এবং ইমোশনাল যে স্ট্রেসটা আছে এটাকে ম্যানেজ করা শিখতে হবে। যে কোনো সিচুয়েশনে নিজের মাথা ঠান্ডা রেখে ইমোশনটাকে কিভাবে পাশ কাটিয়ে সামনে আগানো যায় সেই দিকে ফোকাস করতে হবে। গ্রেট গ্রেট, থ্যাংক ইউ। আমার মনে হয় ছাত্র অবস্থায় সবাই মোটামুটি আপনার ছাত্র অবস্থাতেই মনে হয় স্টার্ট আপের করছেন, তাই না তন্ময়, কুলসুম আর সোহান? জি ভাই, আমি গ্রাজুয়েশন শেষ করার আগে থেকেই ফিনটেকের সাথে ছিলাম, এখন হেলথ টেকে আছি। কুলসুম? হ্যাঁ, স্টুডেন্ট লাইফে স্টার্টআপ ছিল কিন্তু অন্য একটা, এখন পরে জব করার পরে জব লাইফে 6-7 বছর পরে আবার নতুন করে আরেকটা স্টার্টআপ। মানে এই রোগটা আপনার অনেক আগে থেকে আছে, তাই তো? হ্যাঁ, তন্ময়? আমিও সো এই মানে স্টার্টআপ করা, বিজনেস করার শুরু থেকে। তন্ময় বলেন। হ্যাঁ তন্ময়। হ্যাঁ ভাই, আমারও গ্রাজুয়েশনের আগে থেকে স্টার্টআপের সাথেই ছিলাম। মানে প্রথমে 2টা জব করছি, 2টাই স্টার্টআপের সাথেই ছিল, এবং মানে ছোট স্টার্টআপকে বিল্ড করার ওই জায়গা থেকেই শুরু করি, 2টা জব, তারপরে নিজে শুরু করি আর কি। এক্সেলেন্ট। সো দ্যাট মিন হ্যাঁ, এখানে যারা আছেন তারাও আই হোপ দ্যাট একটা সময় আপনাদের মতোই দে উইল বি শাইনিং, দে উইল বি বিল্ডিং দেয়ার স্টার্টআপস। তারা তাদের রেভিনিউ জেনারেটিং একটা স্টার্টআপ। তো আপনারা তিনজনই রেভিনিউ তো আছেন।
আমি একটু বলবো ভাইয়া একটু প্লিজ। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, সরি টু সে, আমাদের সময় এত প্ল্যাটফর্ম ছিল না বা এত মোটিভেশনও ছিল না। আমরা নিজেরা স্টার্ট করতাম, যতটুকু আগাতে পারতাম দ্যাটস ইট, তারপরে মনে হতো আচ্ছা আর তো হচ্ছে না, মানে এরকম হতো আর কি। নাও ইটস ওকে। এখন তো ভাইয়া এক্সেলেটিং বাংলাদেশের সাথে সেই জানুয়ারি মাস থেকে আছি 2024-এ, আমরা তো ফার্স্ট কোহর্ট। তো এখন একটা স্পিড আছে, এখন একটা মোটিভেশন আছে, একটা ট্র্যাক আছে, একটা কমিউনিটি আছে। আমার কাছে আমি পার্সোনালি, অন্য কারো মতামত আমি বলতে পারবো না, বাট আমি পার্সোনালি এটাতে খুব বেনিফিটেড বা আমি খুব হেল্পফুল, এটাতে আমার খুব ভালো লাগছে। এক্সেলেন্ট, মানে এটা তো আসলে কমিউনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যত যে বলেন, আমরা তো অলরেডি বলছি অনেক আগে যে হ্যাঁ ফাউন্ডাররা অ্যালোন, একাকি থাকে। সো একই ফাউন্ডাররা পাগল টাইপ, তাই না? সো পাগলের সংখ্যা তো একটা পরিবার অনেক থাকে না। সো ইউ ডোন্ট সি এনিবডি, আর ফ্যামিলি থেকে একটা সাপোর্ট থাকে না। যখন কমিউনিটি বিল্ড আপ হয়, এই যে আমরা যে অ্যাকচুয়ালি বাংলাদেশে প্রায় এখন 330 জন আমরা গ্রাজুয়েট ফাউন্ডার আছি, উই আর টুগেদার, কারো সমস্যা দেখতে পাচ্ছি, কারো প্রবলেম হলে সাপোর্ট করছি, বা সবাই যে আমার মতো স্ট্রাগল করছে এটা দেখলেও কিন্তু মানে মনে হয় যে না আমার কি সমস্যা, আই হ্যাভ টু ডু দ্য সেম থিং। ওকে, সো এটা একটা বড় জায়গা আসলে কমিউনিটির সাথে থাকা। ছাত্ররা যারা আছেন তারাও আপনার ইউল বি পার্ট অফ দ্য কমিউনিটি ভেরি সুন। এইটা আসলে আগে ছিল না। আগে অনেক প্রোগ্রাম ছিল না এমন না, বাট আপনার এটা যে স্টেইং টুগেদার, একসাথে থাকার প্রবণতা ছিল না আর কি। সো আমরা মনে হয় এক্সেলি বাংলাদেশে আমরা একসাথে আছি অনেকদিন ধরে, এবং আমাদের সামনে আরো অনেকগুলো জায়গা আছে। এবং আমি মনে করি যে আমাদের প্রোগ্রামটা আসলে শেষ হবে না ইনশাল্লাহ। সো উইল বি কিপিং দিস টুগেদার ফর ভেরি লং টাইম ইনশাল্লাহ, কারণ আপনাদেরও সামনে ব্যবসা বড় হবে, আবার নতুন স্টার্ট আপ আসা শুরু করবে। সো ইউ উইল বি বিকামিং দ্য মেন্টর অ্যান্ড সো দিস উইল কন্টিনিউ ইনশাল্লাহ সুন। আজকের প্রোগ্রামে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আর স্টুডেন্ট যারা ছিলেন ধন্যবাদ। এই প্রোগ্রামটা রেকর্ডেড হয়েছে, সো উইল বি শেয়ারিং দিস রেকর্ডেড সেশন টু আওয়ার যারা ক্লাস করে নাই, কারণ আমাদের আসলে এই স্টার্টআপরা যখন জানে যে আপনার ক্লাস রেকর্ডেড হয়, এরা আসলে কম জয়েন করে, এরা পরে দেখে আপনার করতে চায়। Anyways, but again I think that this is a very valuable lesson to everybody, শুধুমাত্র ছাত্র স্টার্টআপদের জন্য না, বাট অলসো ফর অল আদার স্টার্টআপস। আমি সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।